আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? তো আমরা নিউটনের বলবিদ্যা পড়তেছিলাম। আজকে হচ্ছে আমাদের 26 নাম্বার লেকচার। তো চলো আমরা হচ্ছে ক্লাস শুরু করি। তো সবাই জয়েন করতেছো, কেমন আছো ভন্ডরা সবাই? ওকে। আচ্ছা, যারা যারা সালাম দিচ্ছ, নমস্কার দিছো সবাইকে, ওয়ালাইকুম আসসালাম, নমস্কার। চলো, আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, ঠিক আছে। ওকে, চলো তাহলে আমরা হচ্ছে ক্লাস শুরু করে দিই নাকি? ওকে। আচ্ছা, এই যে এইচডব্লিউ। আচ্ছা, এইচডব্লিউ এটা যদি এইটাই অঙ্ক আমরা করে ফেলছিলাম, ঠিক আছে? ওই যে মাথায় রেখো যে 2 কেজি ভরের একটি বস্তু, এটা হচ্ছে M1, আর একটি স্থির বস্তুর সাথে, ওই যে স্থির বস্তু, তার মানে বুঝছো তো, এটা স্পেশাল কেস। মনে করে দেখো, আমাদের স্পেশাল কেস ছিল, দ্বিতীয় বস্তুটা কি ছিল? স্থির। দ্বিতীয় বস্তুটা যদি স্থির থাকতো তাহলে সেই স্পেশাল কেসের ফর্মুলাটা মনে আছে না? স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটালো এবং সংঘর্ষের পর প্রথম বস্তুটি তার আদিবেগের 1/4, ধরো প্রথম বস্তুর আদিবেগ হচ্ছে v1i x, সংঘর্ষের পর তার প্রথম বস্তুটা কি, তার আদিবেগের 1/4 বেগ নিয়ে, মানে x/4 বেগ নিয়ে সামনের দিকে যাওয়া শুরু করছে। আঘাতপ্রাপ্ত বস্তুর ভর কত? মানে আঘাতপ্রাপ্ত বস্তুর ভর বলতে m2 কত? আঘাতপ্রাপ্ত বস্তুর ভর বলতে হচ্ছে m2 কত, m2। তাইলে এখানে আমরা কি করতে পারি, কি করা যায় না? চলো, ওই যে v1 f m1 minus m2 divided by m1 plus m2 into v1i, so v1 f হচ্ছে x/4, m1 কত, 2 minus m2, 2 plus m2 into x। তো x x কাটা, কোনাকুনি গুণ করলে 2 প্লাস m2, 4 দুগুণা 8 মাইনাস 4m2, তাহলে কত হয়? 5m2 ইকুয়াল হচ্ছে 8 মাইনাস 2 মানে 6, 6/5। সো দেখো, এটা বইটা আসছে খুব সিম্পল প্রবলেম, জাস্ট পুরাটাই হচ্ছে মানে সিম্পল, জাস্ট পুরাটাই ডিপেন্ড করতেছে যে তুমি ফর্মুলা মনে রাখছো কিনা। ঠিক আছে, সহজ। তো এটা নিয়ে কোনো প্যারা নেই, খুবই সিম্পল। এই যে ফাতেমা সুদীপ্ত ওর অ্যান্সার দিয়ে দিছে। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আগের ক্লাস না করলে কি এই ক্লাস করা যাবে? হ্যাঁ, যাবে, সমস্যা নেই। যাবে 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 যাবে, ওকে, যাবে। চলো। আচ্ছা, ভর কেন্দ্র। আহ আচ্ছা, এটা আসলে ভর কেন্দ্র না, এটা সংজ্ঞা যেটা লিখছে ওটা হচ্ছে ভার কেন্দ্রের সংজ্ঞা লিখছে, বুঝছো? ভর কেন্দ্র, এখানে যে সংজ্ঞাটা লিখছে সেটা হচ্ছে ভার কেন্দ্রের সংজ্ঞা লিখছে। আচ্ছা, আমি একটু বুঝাই দিই তোমাকে। ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র কি? ঠিক আছে, ভর কেন্দ্র আর ভার কেন্দ্রকে একটু বলি। ভর কেন্দ্র হচ্ছে ভর কেন্দ্রে একটি বস্তুর সমস্ত ভর, ভর কেন্দ্রে একটি বস্তুর সমস্ত ভর পুঞ্জীভূত আছে। ভর কেন্দ্রে একটি বস্তুর সমস্ত ভর পুঞ্জীভূত আছে বলে ধরে নেওয়া হয়। পুঞ্জীভূত আছে বলে ধরে নেওয়া হয় বা চিন্তা করা হয়। তার মানে ভর কেন্দ্র হচ্ছে সেই বিন্দু যেখানে একটা বস্তুর সমস্ত ভর আছে। ঠিক আছে, মানে ইট সিমস লাইক, মনে হয় যাতে ভর কেন্দ্র হচ্ছে সেই বিন্দু যেখানে একটা বস্তুর সমস্ত ভর আছে। ভর কেন্দ্রে একটি বস্তুর সমস্ত ভর পুঞ্জীভূত আছে বলে ধরে নেওয়া হয়, ধরে নেওয়া হয়। ওকে, বা এটা আসলে অ্যানালাইসিসের বিষয়, যে তুমি হচ্ছে ধরো ধরো একটা গোলক, এটা ভর কেন্দ্র, এই যে গোলকের কেন্দ্রই হচ্ছে তার ভর কেন্দ্র। মানে আমরা ধরে নিতে পারি যে একটা সুষম গোলকের সমস্ত ভর কোথায় থাকে? তার ভর কেন্দ্রে থাকে, মানে গোলকের কেন্দ্রে থাকে। বা হচ্ছে ধরো এই যে ধর একটা রিং এর সমস্ত ভর ধরতেছি যে এই যে তার কেন্দ্রে আছে। বা একটা আয়তাকার পাত, তার সমস্ত ভর কোথায় আছে? দুইটা কর্ণের ছেদবিন্দুতে আছে, এই যে দুইটা কর্ণের ছেদবিন্দুতে আছে। সো এগুলা নিয়ে আরো আলোচনা আছে, তোমরা কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে এগুলা আবার দেখবা।
কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে এগুলো আবার দেখবা, ঠিক আছে? খুবই সিম্পল জিনিস। আর ত্রিভুজের ভরকেন্দ্র তো তোমরা জানোই, মধ্যমা 3টার ছেদবিন্দু, মধ্যমা ত্রয়ের ছেদবিন্দু যেটাকে বলে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হইতেছে ভরকেন্দ্র আর ভারকেন্দ্র দুইটা সেম কিনা। না, ভরকেন্দ্র আর ভারকেন্দ্র দুইটা সেম না। ভারকেন্দ্র নিয়ে একটু যদি অ্যানালাইসিস করি, ভারকেন্দ্র একটু অন্য জিনিস। ভারকেন্দ্র হইতেছে, ধরো ভারকেন্দ্র যেটা বোঝায়, ভারকেন্দ্র একটা সেন্টার অফ মাস আর একটা সেন্টার অফ গ্র্যাভিটি। ভারকেন্দ্র যেটা বোঝায়, ধরো তোমার কাছে একটা লাঠি আছে, এটা হচ্ছে একটা লাঠি। তো এই লাঠির প্রত্যেকটা বিন্দুরে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানতেছে। ধরো এই যে এটা টানতেছে M1G, এটা টানতেছে ধরো M2G, এরকম প্রত্যেকটা বিন্দুরে কি পৃথিবী টানতেছে, প্রত্যেকটা বিন্দুরেই পৃথিবী নিজের দিকে টানতেছে, রাইট? প্রত্যেকটা বিন্দুরেই পৃথিবী নিচের দিকে টানতেছে। এই যে এরকম হাজার হাজার কণা আছে, আমি ধরো কয়েকটা দেখাইলাম। আচ্ছা, প্রত্যেকটা বিন্দুরে যে পৃথিবী টানতেছে, এই যে একটা বস্তুর মধ্যে যতগুলা বিন্দু আছে, অসংখ্য বিন্দু আছে, এরকম এই একটা বস্তুর মধ্যে অসংখ্য বিন্দু আছে, এই অসংখ্য বিন্দুরে পৃথিবী নিচের দিকে টানতেছে। এই যে টানতেছে না, এই যে প্রত্যেকটা বিন্দুরে যে পৃথিবী নিচের দিকে টানতেছে, এই বলগুলার, এই আকর্ষণ বলগুলার লব্ধি, এই আকর্ষণ বলগুলার লব্ধি যে বিন্দুতে কাজ করে, আকর্ষণ বলগুলার লব্ধি যে বিন্দুতে কাজ করে, বা তুমি এফ নেট বলতে পারো, এই আকর্ষণ বলগুলো, এই যে পৃথিবী যে প্রত্যেকটা বিন্দুরে টানতেছে, এই প্রত্যেকটা বিন্দুরে যে পৃথিবী টানতেছে অসংখ্য বল, এই সবগুলা বলের লব্ধি, সবগুলা বলের লব্ধি যে বিন্দুতে কাজ করে, সেই বিন্দুটাকেই বলা হয় ভারকেন্দ্র। তার মানে ভারকেন্দ্র বুঝতে পারলাম, ভারকেন্দ্র হচ্ছে একটা বস্তুর প্রতিটা বিন্দুকে পৃথিবী নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলগুলোর লব্ধি যে বিন্দুতে কাজ করে, সেটা হইতেছে, আরে ভাই আগেই বুঝানোর আগেই বলতেছে বুঝি নাই, এটা বুঝা লাগবে না, না বুঝলেও হবে, সমস্যা নেই, ঠিক আছে? এটা না বুঝলেও হবে, সমস্যা নেই, পরে যেগুলো পড়াবো ওগুলো বুঝো, সমস্যা নেই। একটা বস্তুর প্রত্যেকটা বিন্দুকে পৃথিবী নিচের দিকে আকর্ষণ করে, মানে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এই যে বলগুলা, এই প্রত্যেকটা বলের লব্ধি যে বিন্দু দিয়ে কাজ করে, সেই বিন্দুর নাম হচ্ছে ভারকেন্দ্র। যদি বুঝো তাইলে ওকে, না বুঝলে সমস্যা নাই, কাজ ক্ষমতা শক্তিতে আবার বোঝানো হবে, তখন বুঝো, ঠিক আছে? এখন তোমার যেটা মনে রাখতে হবে, ফর মাইক্রোস্কোপিক অবজেক্ট, মাইক্রোস্কোপিক অবজেক্ট মানে ছোট বস্তু, ফর মাইক্রোস্কোপিক অবজেক্ট ভারকেন্দ্র আর ভরকেন্দ্র সেম, ভরকেন্দ্র আর ভারকেন্দ্র কি সেম, ঠিক আছে? ভরকেন্দ্র আর ভারকেন্দ্র সেম কখন? যদি, বা এভাবে লিখতে পারো, যদি একটি বস্তুর, যদি একটি বস্তুর মানে একটা বস্তুর, যদি একটি বস্তুর সর্বদা, একটি বস্তুর সর্বত্র, একটা বস্তু নিয়ে কাজ করতেছো, বস্তুটা অনেক বেশি বড় না, মানে হিমালয়ের সমান বস্তু না আর কি, যদি একটি বস্তুর সর্বত্র জি এর মান কনস্ট্যান্ট থাকে, জি এর মান কনস্ট্যান্ট থাকে, তাহলে তাহলে ওই বস্তুর, তাহলে ওই বস্তুর ভারকেন্দ্র আর ভরকেন্দ্র সেম। আচ্ছা, সো একটা বস্তু ধরো, এখন ছোট বস্তু, মাইক্রোস্কোপিক মানে হচ্ছে ছোট বস্তু। এখন ভাই তুমি যদি হিমালয় নিয়ে চিন্তা করো, হিমালয়ের প্রত্যেকটা বিন্দুতে কিন্তু গ্র্যাভিটি সেম না। হিমালয়ের পাদদেশে গ্র্যাভিটি 9.8, হিমালয়ের একদম চূড়ায় গেলে কিন্তু 9.8 না, কমে যাবে। তো তুমি এমন একটা বস্তু নিয়ে কাজ করতেছো, ধরো তোমার হাতে যে অবজেক্টটা আছে, তোমার হাতে নিয়ে যে অবজেক্টটা আছে, তোমার হাতে যে অবজেক্টটা আছে, এই অবজেক্টের এই যে প্রত্যেকটা বিন্দুতে কি, প্রত্যেকটা বিন্দুতে গ্র্যাভিটি সেম, মানে কনস্ট্যান্ট 9.8। সো এই বস্তুর জন্য যেটা ভরকেন্দ্র ওইটাই ভারকেন্দ্র। সো রিয়েল লাইফে আমরা তো মাইক্রোস্কোপিক অবজেক্ট নিয়ে কাজ করি, সো আমাদের জন্য রিয়েল লাইফে ভরকেন্দ্র আর ভারকেন্দ্র সেম, এই কারণে লিখছি মাইক্রোস্কোপিক অবজেক্ট, ঠিক আছে? ধরো এখন ভরকেন্দ্র মানে কি, এই বস্তুর তো প্রত্যেকটা বিন্দুতেই ভর আছে। এখন ভরকেন্দ্র হচ্ছে সেই বিন্দু যেখানে আমরা চিন্তা করব সমস্ত ভর ওই বিন্দুতে আছে। যেমন কোন দিকে, ধরো আমি চিন্তা করলাম এটার ঠিক মাঝখানে সমস্ত ভর আছে, এই যে দেখো মাঝখানে আমি একটা আঙ্গুল রেখে এটাকে স্থির রাখতে পারি, ঠিক আছে? এটা কিন্তু দুলতেছে বাট পড়ে যাচ্ছে না।
এই যে আঙ্গুল রেখে এটা স্থির রাখছি না, কিভাবে স্থির রাখছি? কজ আমি ধরতেছি এটা যেহেতু এটাও কিন্তু পুরোপুরি সুষম বস্তু না, কজ এই যে বোতাম টোতাম আছে, আবার হচ্ছে এই যে মাঝখান দিয়ে আবার একটু খাওয়াটাও আছে, সেটা যদি পুরোপুরি সুষম বস্তু হইতো, মানে একদম সমান চারকোনা বস্তু হইতো, তাইলে ওটার ভরকেন্দ্র ঠিক মাঝখানেই থাকতো, এই যে এই মাঝখানে কর্ণ দুইটার ছেদবিন্দুতে। তখন ঠিক মাঝখানে আমি একটা আঙ্গুল দিয়ে এটাকে স্থির রাখতে পারতাম। এখনো পারতেছি, একটু হয়তো কষ্ট হইতেছে। এই যে ধরো, এই যে পারতেছি, এই যে ঠিক, এই যে দেখো পারতেছি। এটাকে আমি উপরে উঠাইতেছি, নিচেও নামাইতেছি। তার মানে আমি চিন্তা করতে পারি এই ক্যালকুলেটরের সমস্ত ভর যেন এই যে তার ভর কেন্দ্রে আছে। ভর কেন্দ্র কোনটা? এই যে যেখানে আমি হাত দিয়ে এটা স্থির রাখতে পারতেছি। আমি কিন্তু এই নিচে হাত দিলে কিন্তু, এই যে এই পাশে হাত দিলে কিন্তু এটা স্থির থাকবে না। আমি যদি আমার হাতটা এই কোনায় দিই, এটা কিন্তু পড়ে যাবে। ভর কেন্দ্র হচ্ছে সেই বিন্দু, ধরা যায় যে ক্যালকুলেটর সমস্ত ভর যেন ওই বিন্দুতেই আছে। এই যে, তো এই বিন্দুটাকে উপরে উঠানো নামানো যা কথা, ক্যালকুলেটরে উঠানো নামানো একই কথা। এইভাবে চিন্তা করতে পারো, অথবা চিন্তা করতে পারো এই ক্যালকুলেটরের প্রত্যেকটা বিন্দুরে কি পৃথিবী নিজের দিকে আকর্ষণ করতেছে, তাই না? এই যে প্রত্যেকটা বিন্দুরে যে পৃথিবী আকর্ষণ করতেছে, এই আকর্ষণ বলগুলার লব্ধি কোন বিন্দুতে কাজ করে? ভার কেন্দ্র। সেই যে আকর্ষণ বলগুলার লব্ধি ধরো ভার কেন্দ্রে কাজ করতেছে, যেহেতু এটা তো ক্যালকুলেটর, ছোট অবজেক্ট, এটার প্রত্যেকটা বিন্দুতে অভিকর্ষ ত্বরণ সেম, এটার জন্য ভর কেন্দ্র আর ভার কেন্দ্র একই। তো প্রত্যেকটা বিন্দুতে গ্র্যাভিটি নিচের দিকে কাজ করতেছে, এগুলার লব্ধি তার ভার কেন্দ্রে কাজ করতেছে। সেই ভার কেন্দ্রে যদি তুমি হাতটা রাখতে পারো, তাহলে বস্তুর স্থির রাখতে পারবা। কজ ভার কেন্দ্রে পৃথিবীর আকর্ষণ বলগুলোর লব্ধি কাজ করতেছে নিচে, তুমি বল প্রয়োগ করছো উপরে, এই কারণে ক্যালকুলেটরটা কি আছে? স্থির আছে। এইভাবে চিন্তা করতে পারো, ঠিক আছে? এতটুকু বুঝলেই হয়েছে, বা কিছুই বুঝো নাই, খালি বুঝছো ভাই ভর কেন্দ্র আর ভার কেন্দ্র একই ছোট বস্তুর জন্য। ওকে, এতটুকু বুঝলেও হবে। ওকে, হ্যাঁ হ্যাঁ, ওই যে আরিফ বলছে ব্যালেন্স পয়েন্ট, ঠিক আছে ভাইয়া। ভর কেন্দ্র শুধু ত্রিভুজে হয় না, সব জায়গায় আছে, ত্রিভুজ চতুর্ভুজ সব জায়গায় আছে। ওকে, ঠিক আছে, চলো। হয়েছে ভাই, হয়েছে হয়েছে হয়েছে, চলো। এটা অত আলাপ করার জিনিস না। ঘাত বল ও বলের ঘাত, ঠিক আছে। ধরো অতি উচ্চ মানের একটা বল অল্প সময় যাবত ক্রিয়া করলে, আচ্ছা তাদেরকে ঘাত বল না, দুইটার গুণফলকে, ঠিক আছে। আচ্ছা, তাদেরকে ঘাত বল বলে যে অতি উচ্চ, আচ্ছা ঠিক আছে, যাই হোক, ওটা ওটা পরে। বলের ঘাত দিয়ে আমরা শুরু করি, ঘাত বল পরে আসতেছি, সংজ্ঞা টঙ্গা বুঝে যাওয়া সমস্যা নেই। বলের ঘাতকে আমরা যে লেখা হয়, বলের ঘাত হচ্ছে যে ইকুয়াল এফটি। ধরো একটা বল টি সময় যাবত ক্রিয়া করছে, সো বল আর সেই ক্রিয়াকালীন সময়, বল আর ক্রিয়াকালীন সময় যদি আমরা গুণ করি, তাহলে পাবো বলের ঘাত, ঠিক আছে। জে ইজ ইকুয়াল টু এফটি, বল আর ক্রিয়াকালীন সময়। পুরো ব্যাপারটা এক্সপ্লেন করি, গ্রাফটা এখন দেখার দরকার নাই, পরে। ধরো তুমি কি করলা, তুমি একটা ফুটবলে পা দিয়ে লাথি মারছো, তার মানে কি তুমি একটা বল প্রয়োগ করছো। তো এই যে তুমি যে পা দিয়ে লাথি মারলা ফুটবলে, তার মানে তুমি একটা বল প্রয়োগ করছো। এই বল আর তোমার পায়ের সাথে ফুটবলের যে কন্টাক্ট টাইম, ক্রিয়াকালীন সময় মানে হচ্ছে কন্টাক্ট টাইম। এই যে ক্রিয়াকালীন সময়, এটাও হচ্ছে কন্টাক্ট টাইম, মানে যতক্ষণ যাবত বলটা অ্যাপ্লাই হয়েছে, মানে ফোর্সটা অ্যাপ্লাই হয়েছে আর কি, যে ইকুয়াল এফটি, ঠিক আছে। ধরো, বা তুমি এভাবে চিন্তা করতে পারো, তোমার কাছে একটা ক্রিকেট ব্যাট আছে, তোমার কাছে একটা ক্রিকেট ব্যাট আছে, তোমার কাছে একটা কি আছে? ক্রিকেট ব্যাট। সো ক্রিকেট ব্যাট দিয়ে তুমি কি করছো? ক্রিকেট ব্যাট দিয়ে একটা ক্রিকেট বল, ধরো ক্রিকেট, এটা ক্রিকেট ব্যাট। সো তুমি কি করছো? 6 মারছো, তাই ব্যাট দিয়ে 6 মারছো, হিট করছো। এই যে ব্যাট দিয়ে তুমি হিট করছো, তার মানে তুমি একটা ফোর্স দিছো। এই যে ফোর্স আর ব্যাটের সাথে বলের যে কন্টাক্ট টাইম, দুইটার গুণফলই হচ্ছে বলের ঘাত। তার মানে বলের ঘাত মানে কি? খুবই সিম্পল ভাই। বলের ঘাত মানে তুমি যে বল প্রয়োগ করছো সেটা, আর বলটা যতক্ষণ যাবত প্রয়োগ করছো, দুইটার গুণফল, ঠিক আছে। অথবা তুমি যা তোমার ফ্রেন্ড একটা থাপ্পড় মারছো মানে কি? তুমি বল প্রয়োগ করছো, এই যে এফ, তোমার হাত আর তোমার ফ্রেন্ডের গালের কন্টাক্ট টাইম টি, এই দুইটার গুণফলই হচ্ছে বলের ঘাত। তাইলে ভাই বলের ঘাতের একক কত? তাইলে ভাই বলের ঘাতের একক হচ্ছে নিউটন, সাথে আছে সেকেন্ড, নিউটন সেকেন্ড, ঠিক আছে।
শুধু যে এইভাবেই চিন্তা করতে হবে এমন কোনো কথা নাই, অন্যভাবেও চিন্তা করা যেতে পারে। জে ইজ ইকুয়াল টু এফ টি যে চিন্তা করতে পারছে, এফ এর জায়গায় এম এও বসানো যেতে পারে, এর জায়গায় ভি মাইনাস ইউ বাই টিও বসানো যেতে পারে ক্লাস 9-10। তার মানে জে ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ, এটাও লেখা যায়। তার মানে এখান থেকে বুঝলা যে ভাই যাহাই বলের ঘাত তাহাই আসলে ভরবেগের চেঞ্জ। তাহলে এখান থেকে বলের ঘাতের একক কত? কেজি মিটার পার সেকেন্ড। বলের ঘাত একটা কি রাশি? ভরবেগ একটা ভেক্টর রাশি, তাহলে বলের ঘাত একটা কি রাশি? ভেক্টর রাশি। ঠিক আছে, বলের ঘাত একটা ভেক্টর রাশি। ঠিক আছে, খুবই সিম্পল। আচ্ছা, বলের ঘাত তো আমরা মনে হয় আগেও পড়ছি, আগে পড়ছি না? এই বলের ঘাতকে আগে পড়ছিলাম না বলতো? ও আচ্ছা আচ্ছা, বলের ঘাত তো আমরা আগে পড়ছি সেই। হ্যাঁ, বলের ঘাত তো আমরা পড়ছি। নাইস, ঠিক আছে ঠিক আছে, বলের ঘাত তো আমরা পড়ে ফেলছি, তাইলে তো আর বলার কিছু নাই। তাইলে জাস্ট এম ইন্টু ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর। ওকে, এই যেটা লিখে রাখলাম। ঠিক আছে, দেখো এই যে এম ইন্টু ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর। আচ্ছা, বলের ঘাত আমরা আগে পড়ছিলাম তাই না? বলো তো বলের ঘাতের কি কি অঙ্ক করছিলাম একটু বলো। বলের ঘাতের কি আমরা ওই যে দেয়ালে বাড়ি খেয়ে ফিরে আসছি ওটা করছিলাম না? হ্যাঁ, এই বলের ঘাতে যে দেয়ালে বাড়ি খেয়ে যে ফিরে আসে ওই অঙ্কটা করছিলাম। ও সেই সেই, আমরা আগে আছি ভাই, সেই ভাল লাগলো। আচ্ছা, তাহলে জাস্ট একটু ফরমেশনটা দেখায় রাখি, দেখো একটু দেখায় রাখি। এই যে জে ইজ ইকুয়াল টু এফ টি, এটাকে এভাবে লেখা যায়। বলের খাতের ডিরেকশন কোন দিকে? এফ যেদিকে বলের খাতের ডিরেকশনটাও সেদিকে, এফ যেদিকে বলের খাতের ডিরেকশনও সেদিকে। ঠিক আছে, তো এই যে এই জিনিস যেহেতু আমরা পড়তেছি, এই যে এখন এটা তো ভেক্টর নোটেশন, এটা হচ্ছে ভেক্টর নোটেশন, ভেক্টর নোটেশন। ঠিক আছে, মানে ভেক্টর দিয়ে এইভাবে লেখা হয় আর কি, সমস্যা নাই। তাহলে আমরা এখন অন্য অঙ্ক করবো, প্যারা নাই, কোনো ঝামেলা নাই। বলের খাতের মান তাইলে কি হবে? ভি ভেক্টর আর মাইনাস ইউ ভেক্টর, এই দুইটার লব্ধির মান। ঠিক আছে, বলের ঘাতের মান কত হবে? বলের ঘাতের মান কি হবে? ভি ভেক্টর আর মাইনাস ইউ ভেক্টর, এই দুইটা লব্ধির মান বের করবা, লব্ধির মান বের করে ভর গুণ দিয়ে দিবা, তাইলে পেয়ে যাবা বলের ঘাতের মান। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা একটু পরে করব। ঠিক আছে, বলের ঘাত যেহেতু আমরা পড়ছি, তো এখন চলো আমরা একটু অন্য জিনিস করি। ঠিক আছে, একটু অন্য জিনিস বলতে চলো লিখো ব্লক অন ব্লক, ব্লক অন ব্লক প্রবলেম, ব্লক অন ব্লক প্রবলেম। ঠিক আছে, ব্লক অন ব্লক, ব্লক অন ব্লক প্রবলেম। দেখো ব্লক অন ব্লক প্রবলেম হচ্ছে দেখো ব্লক অন ব্লক, এই যে একটা বস্তু, এটার উপরে আরেকটা বস্তু, দেখো ধরো M1 M2, M1 10 কেজি, M2 4 কেজি। ঠিক আছে, এখানে F বল প্রয়োগ করা হইতেছে, এই যে নিচে ঘর্ষণ গুণাঙ্ক মিউকে 0.3। আচ্ছা, নিচে কোনো ঘর্ষণ নাই, যাও প্রথম অঙ্কটা সহজ দিলাম, প্রথম অঙ্কে নিচে কোনো ঘর্ষণ নাই,
এখানে মিউ জিরো, মানে নো ফ্রিকশন। কিন্তু এই যে প্রথম তল আর দ্বিতীয় তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক আছে 0.4, 0.3। ঠিক আছে, ওকে। এটা হ্যাঁ জেরিন শোনা যাচ্ছে ভাইয়া, শোনা যাচ্ছে, একটু তুমি সাউন্ডটা চেক করে দেখো, শোনা যাচ্ছে। দেখো আমাদের প্রশ্ন কি, দেখো আমাদের প্রশ্ন হচ্ছে, ওকে প্রশ্নটা দেখো, প্রশ্ন হচ্ছে এফ এর মান কত হলে, এফ এর মান কত হলে এফ এর মান কত হলে, এফ এর মান সর্বোচ্চ 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 কত হলে বস্তুদ্বয় মিলিত বস্তু হিসেবে চলবে, বস্তুদ্বয় মিলিত বস্তু হিসেবে চলবে। দেখো এফ এর মান সর্বোচ্চ কত হলে বস্তুদ্বয় মিলিত বস্তু হিসেবে চলবে, বুঝা গেছে? দেখো এফ এর মান কত হলে বস্তুদ্বয় মিলিত বস্তু হিসেবে চলবে। এখন এটা যদি বলো ভাই এটা কি বুঝাইছেন, এটা যে আসলে কি বুঝাইছি, আমি হাতে যদি কিছু থাকতো আমার, তোমাদের কিভাবে বুঝাই, ওয়েট, দেখো দিবা বলছে মিউকে আর মিউএস দ্বারা কি বুঝাইছেন ভাইয়া, তাহলে মনে হয় তুমি ক্লাস করো নাই। মিউএস মানে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, মিউকে মানে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। ধরো এই যে দুইটা ব্লক, একটার উপর আরেকটা ব্লক, এখন তুমি বলছো যে নিচের বল প্রয়োগ করতেছো, দেখো নিচেরটায় বল প্রয়োগ করতেছো, এমন বল প্রয়োগ করছো, বেশি বল প্রয়োগ করলে কিন্তু আবার এই যে এরকম হবে, বুঝছো? নিচেরটায় যদি বেশি বল প্রয়োগ করে ফেলো তখন কিন্তু নিচেরটা গতিশীল হয়ে যাবে, এত বেশি বল প্রয়োগ করা যাবে না। তোমাকে বলছে যে সর্বোচ্চ কত বল প্রয়োগ করলে বস্তুদ্বয় মিলিত বস্তু হিসেবে চলবে। বেশি বল প্রয়োগ করলে দেখবা নিচেরটা চলে গেছে আগে, উপরেরটা নেমে গেছে, বুঝতে পারছো? তাইলে এইসবের ট্রিক্স কি, এইসব হচ্ছে সলভিং ট্রিক্স। দেখো সলভিং ট্রিক্স, সলভিং ট্রিক্স, সলভিং ট্রিক্স হচ্ছে স্টেপ 1, যে বস্তুতে শুধু ঘর্ষণ বল কাজ করছে, যে বস্তুতে শুধু ঘর্ষণ বল কাজ করতেছে, যে বস্তুতে শুধু ঘর্ষণ বল কাজ করছে তাকে খুঁজবো। ঠিক আছে, স্টেপ 1, স্টেপ, আচ্ছা স্টেপ 1 না, স্টেপস গুলা লিখি, স্টেপস গুলা দেখো। সেকেন্ড স্টেপ, সেই বস্তুর জন্য, আগে তুমি স্টেপ গুলা লিখো পরে আমি বুঝিয়ে দিতেছি। সেই বস্তুর জন্য এ ম্যাক্স বের করব, এ ম্যাক্স মানে কি বলতেছি, এ ম্যাক্স বের করব, সেই বস্তুর জন্য কি বের করব, এ ম্যাক্স। 3 নাম্বার, অন্য বস্তুতে এ ম্যাক্স বসিয়ে দিয়ে, অন্য বস্তুতে এ ম্যাক্স বসিয়ে দিয়ে এফ এর মান নির্ণয় করব, এফ এর মান নির্ণয় করব। আচ্ছা এবার বলি, এবার বলি যে আসলে কি হয়েছে। দেখো স্টেপস গুলা যদি খুঁজে বের করি, আচ্ছা এখন যদি একটু চিন্তা করো যে ভাই এটা আসলে কি বুঝাইছে, দেখো তাইলে এখানে তুমি বুঝতেই পারতেছো যে ভাই বেশি বল যদি প্রয়োগ করে ফেলি, বেশি বল প্রয়োগ করলে কিন্তু
নিচের বস্তুটা ছ্যাপ করে চলে যাবে। বেশি বল প্রয়োগ করলে কিন্তু নিচেরটা চলে যাবে। সো তোমাকে এমন বল প্রয়োগ করতে হবে যাতে করে দুইটা একসাথে চলে। এখন আমারে বলো যে ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? সো ঘর্ষণ বল সবাই বলতেছো যে ঘর্ষণ বল হচ্ছে ভাই গতির বিপরীতে কাজ করে। ট্রু। অ্যাকচুয়াল সেন্স হচ্ছে ঘর্ষণ বল আপেক্ষিক গতির বিপরীতে কাজ করে। একটু মনোযোগ দিবা তাহলে বুঝতে পারবা। ঘর্ষণ বল আপেক্ষিক গতির বিপরীতে কাজ করে। ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? আপেক্ষিক গতির বিপরীতে কাজ করে। ঘর্ষণ বল, হ্যাঁ ইকতেদারুল তোমার সাজেশন দিব, আগে অঙ্কটা করে নেই, অঙ্কটা বুঝো, তোমার সাজেশন দিব, সমস্যা নেই। ঘর্ষণ বল আপেক্ষিক গতির বিপরীতে কাজ করে। ভাই আপেক্ষিক গতি মানে কি? দেখো তুমি এই অঙ্কে ফার্স্টে যেটা চিন্তা করবা, এটা তো প্রশ্ন দেয়া আছে, সমস্যা নাই, প্রশ্ন থাকুক, প্রশ্নের মতো প্রশ্ন থাকুক, প্রশ্নের মতো প্রশ্ন থাকুক। গেল, ধরো উপরে আরেকটা ব্লক ছিল, দিলাম, ঠিক আছে, দিলাম, সবগুলাই দিলাম। এখন বল প্রয়োগ হয়েছে কোন দিকে? বল প্রয়োগ হয়েছে নিচের বস্তুতে। এইখানে আছে স্থিতি ঘর্ষণ, এই যে এই তলে প্রথম বস্তু আর দ্বিতীয় বস্তুর যে কানেকশন সেখানে ঘর্ষণ আছে, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক 0.4, এখানে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক 0.3 দেয়া আছে। একটা 10 কেজি, একটা 4 কেজি, নিচেরটা হচ্ছে 10 কেজি, এটা হচ্ছে 4 কেজি। আমাকে এবার বলো কোন বস্তুর উপর শুধু ঘর্ষণ বল কাজ করতেছে? দেখো সবাই একটু চিন্তা করো, সবাই চিন্তা করো। আচ্ছা আপেক্ষিক গতি কিছুই না, আপেক্ষিক গতি বলতে কি বুঝাইছে আমি বলি, সমস্যা নাই। দেখো 10 কেজি বস্তুকে তুমি ডান দিকে টান দিতেছো, তো তোমরা এটা সবাই বলতে পারবা যে ভাই এখানে ঘর্ষণ বল কাজ করবে এইদিকে, 10 কেজির উপর ঘর্ষণ বল কাজ করবে বাম দিকে, 10 কেজির উপর ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে? বাম দিকে, ঠিক না? বাম দিকে মানে দেখো, ধরো তুমি নিজে 4 কেজি, ধরো তুমিই 4 কেজি, তুমি 4 কেজি বস্তু, তুমি নিজেকে 4 কেজির মধ্যে বসাও, সবাই মনোযোগ দিও, 4 কেজির মধ্যে নিজেরা বসাও। তুমি দেখবা যে 10 কেজি তোমার থেকে আগায় যেতেছে, কিন্তু তুই আগায় যেতেছিস কেন? ধরে টান দিবা। ঘর্ষণ বল অলওয়েজ আপেক্ষিক গতিকে বাধা দেয়। আচ্ছা যদি বলো আপেক্ষিক গতি কি? আপেক্ষিক গতি মানে কিছুই না, একজনের সাপেক্ষে আরেকজনের গতি, বা তুমি যে গতিকে বাধা দেয় ওটাই চিন্তা করো, বাট আপেক্ষিক গতি মানে হচ্ছে একজনের সাপেক্ষে আরেকজনের গতি। 4 কেজি বস্তু যদি 10 কেজির দিকে তাকায়, সে কি দেখবে? তুমি 10 কেজিতে বল প্রয়োগ করছো, 10 কেজি সামনে আগায় যাচ্ছে, 4 কেজি বস্তু দেখবে কি রে তুই আগায় যাচ্ছস কেন, তোরে আগাইতে দিব না, আপেক্ষিক গতি হইতে দিব না, টান দিবে উল্টা দিকে। তাহলে 10 কেজির উপর যে বলটা প্রযুক্ত হইলো, 10 কেজির উপর বলটা কে দিল? 4 কেজি দিল, কোন দিকে? উল্টা দিকে ঘর্ষণ বল দিল। ওকে ক্লিয়ার? এটা ক্লিয়ার? না না আজকে কোনো কুইজ নেই, রাতুল কোনো কুইজ নাই। 4 কেজি, আবারও বলতেছি, 4 কেজি বস্তু 10 কেজির দিকে তাকাইলে দেখবে 10 কেজি সামনে চলে যেতেছে, 4 কেজি ধরে টান দিবে। গেল। এবার নিজেরা 10 কেজির জায়গায় বসাও, 10 কেজির জায়গায় বসাও, 10 কেজি যদি সামনে আগায় যায়, 10 কেজি উপরের দিকে তাকায় দেখবে কিরে 4 কেজি কিরে দূরে সরে যেতেছে কেন? মানে 10 কেজি তুমি তো বল প্রয়োগ করছো 10 কেজিতে, তাহলে 10 কেজি কি সামনে আগায় যেতে থাকবে, সামনে আগায় যেতে চাবে। 10 কেজি যদি 4 কেজির দিকে তাকায় তাহলে বলবে 4 কেজি তো পিছিয়ে যেতেছে, আমি তো চাই না আপেক্ষিক গতি থাকুক, টান দিলাম। তাহলে বল জোড়ায় জোড়ায় কাজ করে পড়ছিলা, বল জোড়ায় জোড়ায় কাজ করে পড়ছিলা, নিউটনের তৃতীয় সূত্র পড়ছো না? এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, এই অ্যাকশন রিঅ্যাকশন বুঝতে পারছো? 10 কেজি আপেক্ষিক গতি বলছো না, আপেক্ষিক গতি কি? এই যে 10 কেজি উপরে তাকায় দেখবে কি রে 4 কেজি পিছে পড়ে যেতেছে, দে টান, দিলাম টান সামনের দিকে। তাহলে 4 কেজির উপর ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে? সামনের দিকে। আর 4 কেজি 10 কেজির দিকে তাকায় দেখবে এই তুই সামনে আগায় যেতেছিস, যাইতে দিব না, দিলাম টান। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে ওকে, পোলাবান বলছে সেই, জান্নাত ইয়েস, মেহেদি ইয়েস, জিৎ সাহা ইয়েস, ফাতেমা ক্লিয়ার, ঠিক আছে নাইস। ওকে এখন তাহলে আমার বলো কোন বস্তুর উপর, স্টেপ ওয়ান, কোন বস্তুর উপর শুধু ঘর্ষণ বল কাজ করতেছে বলো? কোন বস্তুর উপর শুধু ঘর্ষণ বল কাজ করতেছে? 4 কেজি, 4 কেজি বস্তুর উপর
শুধু ঘর্ষণ বল কাজ করছে। ঠিক আছে, স্টেপ 1। স্টেপ 2, সেই বস্তুর জন্য এ ম্যাক্স। এখন যদি বলো ভাই এ ম্যাক্স কি, আমি তোমারে বলি, যদি আমি তোমারে বলি ধরো এরা একত্রে চলতেছে, একত্রে চলতেছে, তুমি তো ভাই বল প্রয়োগ করছো নিচের বস্তুতে। আমার একটু বলো সবাই, তুমি বল প্রয়োগ করছো নিচের বস্তুতে, তাহলে উপরের বস্তু সামনে গেল কিভাবে? যদি একত্রে চলে, এখনো হ্যাচকাটান দিয়ে নিচেরটা সরায় নাও না, একত্রে চলতেছে, দুইটা বস্তু যদি একত্রে চলে, তুমি বল প্রয়োগ করছো কোনটায়? নিচেরটায়। ভাই তুমি বল প্রয়োগ করছো নিচেরটায়, তাহলে উপরের বস্তু মুভ করতেছে কিভাবে? উপরের বস্তুকে কোন বল মুভ করাইতেছে বলো? উপরের বস্তু 4 কেজি বস্তুটি, 4 কেজি বস্তুটি কোন ফোর্সের কারণে মুভ করছে বলো? 4 কেজি বস্তুটি কোন ফোর্সের কারণে মুভ করছে বলো? 4 কেজি বস্তুটি কোন ফোর্সের কারণে মুভ করতেছে বলো? বলো দেখি। এফ। কারণ 4 কেজি বস্তুর উপর কোনটা? এই যে দেখো 4 কেজি ফ্রি বডি আঁকো, 4 কেজি, 4 কেজির ফ্রি বডি আঁকো। পোলা পাইন, ফ্রি বডি তো আমরা পারি। 4 কেজির উপর কোন বল কাজ করতেছে? শেষ। 4 কেজির উপর আর কোনো বল আছে? হ্যাঁ, 4 কেজির উপর কোন বল কাজ করতেছে? এফ। শুধু 4 কেজির যদি ফ্রি বডি আঁকো, 4 কেজির উপর তো 10 নিউটন নাই। 10 নিউটন তো, সরি, যে এফ বল, এফ বল তো 4 কেজির উপর না, এটা তো 10 কেজির উপর। শুধু 4 কেজির উপর কোন বল কাজ করতেছে? এফ 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 এফ। এখন যদি বলো এটা কোন ঘর্ষণ? এটা স্থিতি ঘর্ষণ না গতীয় ঘর্ষণ? অবশ্যই স্থিতি ঘর্ষণ। ভাই কেন স্থিতি ঘর্ষণ? স্থিতি ঘর্ষণ কেন? এখন পর্যন্ত কি ঘর্ষণ বল কাজ করে কখন? একটা তলের সাপেক্ষে যখন আরেকটা তল গতিশীল হয়। আমারে বলো 4 কেজির সাপেক্ষে কি 10 কেজি গতিশীল হয়েছে, না দুইজন একসাথে চলতেছে? বলো তো। 4 কেজির সাপেক্ষে 4 কেজি কি নিচে তাকায় দেখছে এই 10 কেজি চলে গেল? দেখছে? 4 কেজির সাপেক্ষে কি 10 কেজি গতিশীল হয়েছে? না। 10 কেজির সাপেক্ষে কি 4 কেজি গতিশীল হয়েছে? না। দুইটা একসাথে চলতেছে। সো গতি কি সৃষ্টি হয়েছে? একজনের সাপেক্ষে আরেকজন গতিশীল হয়েছে? হয় নাই। তো একজনের সাপেক্ষে যদি আরেকজন গতিশীল না হয়, সেখানে কোন ঘর্ষণ কাজ করে? একজনের সাপেক্ষে যদি আরেকজন গতিশীল না হয়, সে কোন ঘর্ষণ কাজ করে? স্থিতি ঘর্ষণ। কোন ঘর্ষণ কাজ করে? স্থিতি ঘর্ষণ। তাহলে 4 কেজির জন্য, ফর 4 কেজি, এই যে সামেশন অফ এফ ইকুয়াল এম এ, ফর্মুলা তো একটাই ভাই, সামেশন অফ এফ ইকুয়াল এম এ, সামেশন অফ এফ ইকুয়াল এম এ। সামেশন অফ এফ এর জায়গায় কি বসাবো? এফ। এম এর জায়গায় 4, এ। ভাই এ তো ম্যাক্সিমাম বের করছিলেন, এ ম্যাক্সিমাম কখন হবে? এ ম্যাক্সিমাম তখনই হবে যখন এই ঘর্ষণ বলটা ম্যাক্সিমাম হবে। কেন ভাই, ঘর্ষণ বল কি ম্যাক্সিমাম হইতে পারে? আরে অবশ্যই পারে। স্থিতি ঘর্ষণ কি বল? এই স্থিতি ঘর্ষণ কি বল? সেলফ অ্যাডজাস্টিং ফোর্স না? মনে আছে স্থিতি ঘর্ষণ কি ফোর্স? স্থিতি ঘর্ষণ তো ভাই সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। স্থিতি ঘর্ষণ কি বল? সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। স্থিতি ঘর্ষণের বল কি সর্বোচ্চ কত হইতে পারে? স্থিতি ঘর্ষণ সর্বোচ্চ কত হইতে পারে বলো? স্থিতি ঘর্ষণ সর্বোচ্চ হইতে পারে মিউ এস ইন্টু আর। এখন বলবা খাইছি ধরা ভাই, আর কত? আর কত দেখো, দেখো আর কত দেখো, এই এখানে একটু মনোযোগ দিতে হবে। দেখো, দেখো এই যে এই নিচের দিকে কাজ করতেছে কোনটা? এই নিচের দিকে কাজ করতেছে, আমি আগে বলি 4 কেজি হচ্ছে, এখানে আমরা কোনটাকে M1 কোনটাকে M2 ধরছি। M2 হচ্ছে 4 কেজি আর M1 হচ্ছে 10 কেজি। এই পৃষ্ঠায় দেখো, এই যে এখানে দেখো, এখানে এখানে একটা লম্ব প্রতিক্রিয়া আছে, এখানে একটা লম্ব প্রতিক্রিয়া আছে R2। আমার বলতে পারবা যে R2টা কিসের সমান? এখানে কিন্তু দুইটা লম্ব প্রতিক্রিয়া আছে, বুঝছো? দুইটা লম্ব প্রতিক্রিয়া আছে, একটা হচ্ছে যে এইখানে লম্ব প্রতিক্রিয়া আছে একটা, একটা হচ্ছে যে নিচে থেকে আছে এই লম্ব প্রতিক্রিয়া আছে একটা। ধরো এটা তুমি বললে R1, আবার
এই যে এইখানে যে সারফেসটা দেখতেছো, এই সারফেস, এই যে এই সারফেস, এইখানে একটা লম্ব প্রতিক্রিয়া আছে, এইখানে একটা লম্ব প্রতিক্রিয়া আছে R2। আমরা বলতে পারবা যে R2 এর ভ্যালু কত? সব মুছে দেই। বলতে পারবা? হ্যাঁ, এই যে বলছে, রাইট রাইট রাইট। আচ্ছা দেখো, দেখো এটা একটু মনোযোগ দিও, একটু বড় করে দেখাই। এটা 10 কেজি, এটা 4 কেজি। তো ভাই এই জায়গায় নিচের দিকে কাজ করতেছে M2G, আর এই যে এই সারফেসটা, এই যে লাল যে জিগজ্যাগ দিলাম, এইখান থেকে যে লম্ব প্রতিক্রিয়া কাজ করতেছে R2, এই R2 হচ্ছে M2G এর সমান, এই R2 হচ্ছে M2G এর সমান। লম্ব প্রতিক্রিয়া দুইটাই দেখা দিই, দেখো। যদিও নিচের লম্ব প্রতিক্রিয়া লাগবে না, একদম নিচের লম্ব প্রতিক্রিয়া লাগবে না। 10 কেজি, ধরো এটা 10, একদম এই যে এই সারফেসে, নিচের সারফেসে যে লম্ব প্রতিক্রিয়া আছে, এই যে এটা কিসের সমান? এটা হচ্ছে যে M1 প্লাস M2 ইন্টু G এর সমান। ঠিক আছে, যে R1 এই নিচের সারফেস, এই নিচের সারফেসের উপরে কি পুরো 14 কেজি আছে। এই যে এই সারফেস, এই যে এই জিগজ্যাগ সারফেসের উপর কি পুরো 14 কেজি আছে, বাট এই জিগজ্যাগের উপর কিন্তু ভাই পুরো 14 কেজি নাই, শুধু 4 কেজি আছে। তাহলে এই জিগজ্যাগের উপর শুধু 4 কেজি, তাহলে এই যে এই জিগজ্যাগে, এই যে লাল যে জিগজ্যাগটা, এখানে নিচের দিকে হচ্ছে M2 ইন্টু G, উপরের দিকে লম্ব প্রতিক্রিয়া R2 এর ভ্যালু M2 ইন্টু G। আবার এইখানে যদি সাদা জিগজ্যাগে দেখো, এই সাদা জিগজ্যাগে উপরে পুরো 14 কেজি আছে, তাহলে নিচে কি M1 প্লাস M2 ইন্টু G, মানে 14G, আর লম্ব প্রতিক্রিয়া কি R1, তাহলে R1 এর ভ্যালু কত? R1 এর ভ্যালু 14G। বাট এইখানে কত? এইখানে নিচের দিকে কত? এই যে এই লাল জিগজ্যাগে কত? নিচের দিকে 4G, উপরের দিকে R2 কত? তাহলে R2 এর ভ্যালু 4G। আই হোপ ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার, বুঝতে পারছি? বুঝছো? সেই সেই পোলাপান বলছে সেই, ওকে ঠিক আছে। তাইলে এই যে মিউএস, এই যে এখানে আসো, দেখো তাহলে মিউএস ইন্টু আর, এই মিউএস ইন্টু আর বলতে এই যে এখানে যে ঘর্ষণ বলটা আছে, এখানে নিচের দিকে হচ্ছে 4G, আর লম্ব প্রতিক্রিয়া হচ্ছে R2, তাহলে R2 কিসের সমান? 4G এর সমান। বুঝতে পারছো? এটা অ্যাকচুয়ালি R2, 4 ইন্টু G, 4 ইন্টু A। ঠিক আছে, যেহেতু আমি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান বসাইছি, তাহলে ত্বরণটাও হবে কি সর্বোচ্চ, ত্বরণটা হবে সর্বোচ্চ। তাহলে মিউএস কত? 0.4, 0.4 ইন্টু 9.8, 9.8 ইজ ইকুয়াল টু mx। তাহলে mx কত? mx 0.4 ইন্টু 9.8। হ্যাঁ রাফায়েল, তুমি বুঝবা কেমন, আরো কমেন্ট করতে থাকো। 3.92। তাই এটা না বুঝলে ইয়া করবা, রিক্যাপ দেখবা। এখানে এমন কিছু বলি নাই যে তুমি শুরু থেকে দেখলে বুঝবা না, সবই বুঝার কথা। শুরু থেকে দেখলে সব বুঝার কথা, মাঝখানে যদি তুমি এখন অন্য কিছু দেখতে যাও তাহলে বুঝবা না। বুঝতে পারছি? সবাই বলতেছে ক্লিয়ার, সহজ। ঠিক আছে, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই বুঝতে পারছি। তাহলে mx কত? 3.92। তার মানে কি বুঝলা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, যাদের মাথার উপর দিয়ে যাইতেছে মাথার উপর দিয়ে যাক, প্যারা নাই। ঠিক আছে, এই অঙ্ক সবার জন্য না, বুঝলে ভালো, মনোযোগ দিলে ভালো। ঠিক আছে, এখানে এমন কিচ্ছু বলি নাই যেটা মাথার উপর দিয়ে যাবে, প্রত্যেকটা জিনিস পড়ানো হয়েছে। এই স্থিতি ঘর্ষণ, সেলফ অ্যাডজাস্টিং সব পড়ানো হয়েছে, সব পড়ানোর পরে এগুলা পড়ানো হইতেছে, তো এগুলো মাথার উপর দিয়ে যাওয়ার কথা না। ঠিক আছে,
আমি তো বলছি যে নিউটনের বলবিদ্যা ইহ জগতে সবই পড়াবো, তো সবই তো পড়াইতেছি। দেখো তাহলে এ ম্যাক্স এর ভ্যালু কত 3.92। এরপর স্টেপ 3 তে কি বলা হয়েছে, স্টেপ 3 তে বলছে যে এই এ ম্যাক্স তুমি 3 নাম্বার বস্তুতে বসাবা, 3 নাম্বার বস্তুতে বসাবা। 3 নাম্বার বস্তুটা কত ছিল, মানে সরি মানে অপর বস্তু 10 কেজি। তো 10 কেজির যদি ফ্রি বডি দেখো, 10 কেজির ডান দিকে বল প্রয়োগ করা হয়েছে এফ, এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, আর 10 কেজির বাম দিকে হচ্ছে ঘর্ষণ বল। তাহলে সামেশন অফ এফ ইকুয়াল এম এ, সামেশন অফ এফ ইকুয়াল এম এ। তাহলে সর্বোচ্চ কত বল প্রয়োগ করলে এরা একসাথে চলবে? তুমি বল প্রয়োগ করছো এফ, ঠিক আছে, এফ ম্যাক্স, ঠিক আছে। তোমাকে বলছে প্রশ্ন কি বলছে, 4 কেজি বস্তুর উপর এই যে এফ এর মান সর্বোচ্চ কত হলে, মানে সর্বোচ্চ কত বল প্রয়োগ করলে। তুমি যদি ভাই অনেক আস্তে অল্প বল দাও, অল্প বল দিলে তো তারা একসাথে চলবেই। তুমি যদি অল্প বল প্রয়োগ করো, আস্তে আস্তে বল দিলে তো তারা একসাথে চলবেই। তোমার বলতে বলা হয়েছে সর্বোচ্চ কত বল প্রয়োগ করলে, সর্বোচ্চ কত বল প্রয়োগ করলে। সো এফ ম্যাক্স, বাম দিকে ঘর্ষণ বল বিয়োগ করছো, এম এর ভ্যালু 10 ইন্টু এ ম্যাক্স, ঠিক আছে। যেহেতু তারা একসাথে চলতেছে, 4 কেজি বস্তুর ত্বরণ, আমি আবার বলি শোনো, 4 কেজি বস্তুকে গতিশীল করার জন্য বল আছে একটা, 4 কেজি বস্তুকে গতিশীল করার জন্য বল আছে একটা, সেটা কোন বল? ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলের মান কি? স্থিতি ঘর্ষণ। কেন স্থিতি ঘর্ষণ? কজ এরা এখনো একসাথে আছে। এই 4 কেজি আর 10 কেজি একটার উপর আরেকটা আছে, কেউ একটার উপর দিয়ে চলে যায় নাই, একটার নিচ দিয়ে কেউ চলে যায় নাই, দুইটা একসাথে আছে। একসাথে আছে মানে এখনো আপেক্ষিক গতি তৈরি হয় নাই। যদি আপেক্ষিক গতি তৈরি না হয় তাহলে স্থিতি ঘর্ষণ কাজ করে। স্থিতি ঘর্ষণের মান একটা রেঞ্জের মধ্যে থাকে, সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। স্থিতি ঘর্ষণের মান সর্বোচ্চ কত হইতে পারে? স্থিতি ঘর্ষণের মান সর্বোচ্চ হইতে পারে কত? এই যে বের করলাম এফ ম্যাক্স মানে এফ এস ম্যাক্স মিউ এস ইন্টু আর। ওইখান থেকে আমরা দেখলাম যে তাহলে এই স্থিতি ঘর্ষণের মান যখন সবচেয়ে বেশি, তখনই তো 4 কেজির ত্বরণ সবচেয়ে বেশি। কারণ 4 কেজি গতিশীল হয়েছে কিসের কারণে? ঘর্ষণ বলের কারণে। সেই ঘর্ষণ বলের মান যখন সবচেয়ে বেশি, তখন 4 কেজির ত্বরণ সবচেয়ে বেশি। ত্বরণটা কত? 3.92। আর যেহেতু দুইটা বস্তু একত্রে চলতেছে, তার মানে 4 কেজির ত্বরণ যদি 3.92 হয় সর্বোচ্চ, তাইলে একসাথে চলতে গেলে 10 কেজির ত্বরণও সর্বোচ্চ কত হইতে পারবে? 3.92। এটাই বসানো হয়েছে, ঠান্ডা মাথায় দেখলে বোঝার কথা, ঠিক আছে। এফ ম্যাক্স, এই ঘর্ষণ বলের ভ্যালু কত বসানো হয়েছে? সবচেয়ে বেশিটা বসানো হয়েছে। সবচেয়ে বেশিটা কত? মিউ এস ইন্টু ওই যে মিউ এস ইন্টু 4g, মানে মিউ এস ইন্টু আর 2, ঠিক আছে। কজ এই যে এইখান থেকে এই যে এখানে ছিল তো এই যে এই তলের প্রতিক্রিয়াটা কত? এই তলে নিচের দিকে কাজ করছে কত? 4g, আর উপরের দিকে প্রতিক্রিয়া আর 2। তাইলে আর 2 এর ভ্যালু কত? 4g। সবগুলা 2-3 বার করে বলছি এতক্ষণে, কারো না কারো তো বোঝার কথা। 10 ইন্টু এমএক্স, এমএক্স এর ভ্যালু কত? 3.92, 3.92। মিউ এস এর ভ্যালু 0.4 ইন্টু আর 2 মানে 4 ইন্টু জি 9.8 ইজ ইকুয়াল টু 39.2। তাহলে সর্বোচ্চ কত বল প্রয়োগ করলে বস্তুটা একসাথে চলবে? 39.2 প্লাস 0.4 ইন্টু 4 ইন্টু 9.8, 54.88। তাহলে একসাথে চলার জন্য একসাথে চলার জন্য অ্যাপ্লাইড ফোর্স কত হইতে হবে? সর্বোচ্চ হইতে পারে 54.88, মানে 0 থেকে 54.88 এর মধ্যে হইলেই হবে। 0 থেকে 54.88 এর মধ্যেই হবে। যেহেতু আমি নিচের তলে কোনো ঘর্ষণ দেই নাই, তার মানে যে কোনো যা শূন্য থেকে বড় যে কোনো বল প্রয়োগ করলেই তারা একসাথে চলতে পারবে। বুঝতে পারছো? বুঝতে পারছি? এতক্ষণে বোঝার কথা, বুঝছো?
হুম হুম হুম, ঠিক আছে, সেই সেই ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন এখন আমার একটু বলো, ধরো আমরা যদি সেম, যারা আগেরটা বুঝো নাই এবারে এটা একটু কাজ করো, দেখো এটা দেখো, লাস্ট চান্স তোমাদের, তোমাদের লাস্ট চান্স। তোমাদের একটা লাস্ট চান্স দিলাম, বিশাল বস্তু দিলাম যাতে সহজে বুঝো, ঠিক আছে? ধরো এটা M1, এটা ধরো হচ্ছে M2, M1 নাও, M1 হচ্ছে 50, M2 হচ্ছে ধরো 10, না M2 হচ্ছে 20, জি এর ভ্যালু দিয়ে দিলাম 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? এবার ঘর্ষণ আছে, নিচের তলেও ঘর্ষণ আছে, মিমেস 0.4, আচ্ছা নিচের তলে মিমেস 1 0.4, মিউকে 1 0.3, এই তলে নাও, এটা একদম মারাত্মক কঠিন হয়ে গেছে, মিউএস 2 হচ্ছে 0.2, মিউকে 2 হচ্ছে 0.15। প্রশ্ন সেম, প্রশ্ন দেওয়া হয়েছে আচ্ছা, প্রশ্ন দেওয়া হয়েছে 200 নিউটন, আল্লাহ জানে 200 নিউটন দিলে কি হবে, ধরো 600 নিউটন দেওয়া হয়েছে, 600 নিউটন, তিনটা অবজেক্ট দিবে না, দেখো প্রশ্নটা দেখো, বস্তুদ্বয় একত্রে চলবে কিনা যাচাই করো, বস্তুদ্বয় একত্রে চলবে কিনা যাচাই করো। প্রশ্ন হচ্ছে বস্তুদ্বয় একত্রে চলবে কিনা যাচাই করো, ঠিক আছে? বস্তুদ্বয় একত্রে চলবে কিনা যাচাই করো। এরপর বস্তুদ্বয়ের ত্বরণ নির্ণয় করো, বস্তুদ্বয়ের ত্বরণ নির্ণয় করো। দেখো দেখো স্টেপ 1, স্টেপ 1 একত্রে চলার জন্য, আচ্ছা তুমি আগে হিসাব করবা একত্রে চলার জন্য কতটুকু বল দরকার, তুমি আগে দেখবা যে একত্রে চলার জন্য কতটুকু বল দরকার, এরপর বুঝতে পারবা। ধরো সর্বোচ্চ মানে বেশি ফোর্স দিলে তো, ধরো নিচেরটার উপর যদি বেশি ফোর্স দাও তাহলে তো নিচেরটা আলাদা চলে যাবে আর উপরেরটা পড়ে যাবে, সো তোমার এটা বুঝতে হবে যে তারা, ঠিক আছে, একত্রে চলতেছে কিনা বুঝতে হবে, ঠিক আছে? তাহলে তুমি আগে দেখবা যে একত্রে চলার জন্য কতটুকু ফোর্স দরকার। আগের অঙ্কের কি ক্যালকুলেশন ভুল হয়েছে কিনা, আগের অঙ্কের কোনটার ক্যালকুলেশন ভুল হয়েছে ভাইয়া, ক্যালকুলেশন কি ভুল হয়েছে? না ভাই ভুল হয় নাই তো, ঠিকই তো আছে। না না ঠিকই তো আছে, হ্যাঁ ঠিকই আছে ভাইয়া, এটাই এটাই। আচ্ছা আমি, তুমি চাইলে আরবার করে দেখতে পারি আমি। ওরে ভাই, বলছে ক্লাস আর কতক্ষণ আছে, ক্লাস আরো 1 ঘন্টা হবে, বলছে ক্লাস কতক্ষণ আছে, ক্লাস আরো 1 ঘন্টা হবে, 1 ঘন্টা। না না নিউটনের বলবিদ্যায় কোনো ব্রেক নাই, আচ্ছা ব্রেক দিতে পারি, চলো দেখা যায়, এটাকে করো, দেখো এটা করে ব্রেক দিব, যাও এটা করে ব্রেক দিব, এটা করে ব্রেক দিব। দেখো এখানে বলা হয়েছে যে বস্তুটা একত্রে চলবে কিনা, তো তুমি আগে দেখবা যে একত্রে চলার জন্য, একত্রে চলার জন্য এফ ম্যাক্স বের করি, তুমি আগে দেখো যে কত বল প্রয়োগ করলে এরা, কত বল পর্যন্ত এরা একত্রে চলে, বেশি বল প্রয়োগ করলে তো আবার একসাথে চলবে না, ঠিক আছে? তো স্টেপ 1,
শুধু ঘর্ষণ বল কাজ করতেছে কার উপর বলো? এটা এতক্ষণে বুঝে যাওয়ার কথা। 600 নিউটন, 600 নিউটনের উপর, সরি কি বলে, এই যে M1, M1, M1 যখন সামনে যেতে থাকবে, M2, M2, এই যে M2, M2 দেখবে কি রে, ও সামনে চলে যেতেছে, ওরে পিছনের দিকে টান দিবে। সো এই যে এই দিকে ঘর্ষণ কাজ করবে, ঠিক আছে, স্থিতি ঘর্ষণ, কিন্তু এটা কিন্তু স্থিতি ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ Fs2, ঠিক আছে, স্থিতি ঘর্ষণ। কারণ আমি আগে ধরে নিতেছি যে তারা আসলে একত্রে চলতেছে, একত্রে চলতেছে, একত্রে চলার জন্য কত বল প্রয়োজন সেটা আমি বের করতে চাই, একত্রে চলার জন্য কত বল প্রয়োজন সেটা আমি বের করতে চাই, ঠিক আছে। ওকে, এখন ঠিক সেরকম আবার M1 যখন দেখবে, M1 যখন M2 এর দিকে তাকাবে, দেখবে কি রে ভাই, আমি তো সামনে আগে যেতেছি, তার মানে ও তো পিছনে চলে যেতেছে, তুই কেন পিছনে চলে যেতেছিস, আয় আমার সামনে আয়, ঠিক আছে। M1 কিন্তু M2 কে সামনের দিকে বল প্রয়োগ করবে। তো খুব সিম্পল ভাই, আগের অঙ্ক বুঝলে এটা বুঝে যাওয়ার কথা। তো M2 এর জন্য আমরা যদি M2 এর জন্য ফ্রি বডি ডায়াগ্রাম দেখি, M2 এর জন্য, M2 এর জন্য ফ্রি বডি ডায়াগ্রাম কি, নিচের দিকে হচ্ছে কত M2G, আর এই সারফেসের প্রতিক্রিয়া কোন দিকে R2, R2 এর ভ্যালু কত M2G, M2G এর ভ্যালু কত হয়, M2 হচ্ছে কত 20, 20 ইন্টু G, G এর ভ্যালু 10, সো 200 নিউটন। তো আমরা ধরলাম যে এরা একত্রে চলতেছে, তাহলে ওই যে Fs max মানে Fs2 max is equal to M2 into Amax, একত্রে চলার জন্য, যে একত্রে চলার জন্য M2 এর উপরে তো শুধু ঘর্ষণ বল কাজ করতেছে, M2 এর উপর তো ঘর্ষণ বল ছাড়া আর কোনো বল নাই, M2 এর উপর তো ঘর্ষণ বল ছাড়া আর কোনো বলই নাই, M2 এর উপর ঘর্ষণ বল ছাড়া আর কোনো বল নাই, M2 এর উপর ঘর্ষণ বল ছাড়া অন্য কোনো বল নাই, ঠিক আছে। এই যে এখন বুঝে যাওয়ার কথা, যারা যারা এই যে একটু আগে প্যারা খাইতেছিলে, আমার মনে হয় যে তোমাদের এখন বুঝে যাওয়ার কথা। এই যে এই প্রতিক্রিয়া যেগুলো ঝামেলা হইতেছিল, আই হোপ এতক্ষণে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, অন্তত দেখার পর ক্লিয়ার হওয়ার কথা, ঠিক আছে। দেখো, বা আমি ধর ভেঙে ভেঙে লিখি, M2 এর জন্য, M2 এর উপর বল প্রয়োগ হইছেই কয়টা, একটা, Fs2 is equal to Ma। এখন তুমি যখন স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান নিবা, M2 কত, M2 এর ভ্যালু হচ্ছে কত 20 কেজি, তখন যখন স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান নিবা তখন ত্বরণটা হবে সর্বোচ্চ। সো তুমি দেখতে চাইতেছো যে সর্বোচ্চ কত ত্বরণ পর্যন্ত তারা একসাথে থাকে, কজ এর থেকে বেশি ত্বরণ যদি হয়ে যায় তখন একসাথে থাকতে পারবে না, নিচেরটা সামনে আগায় যাবে, উপরেরটা ঠাস হয়ে পড়ে যাবে। তো Fs2 কত, Fs2 max সেটা কত ভাই, μs2 ইন্টু R2, ঠিক আছে, সো 20 ইন্টু Mx, μs2 কত, μs2 হচ্ছে 0.2, R2 কত 200, is equal to 20 ইন্টু Mx, সো Mx কত, তাহলে সর্বোচ্চ কত ত্বরণ পর্যন্ত তার একসাথে চলবে, 0.2 ইন্টু 200, 0.2 ইন্টু 200 ডিভাইডেড বাই 20, সো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে সর্বোচ্চ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার পর্যন্ত, মানে এই উপরের M2 সর্বোচ্চ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার পর্যন্ত সহ্য করতে পারবে, কজ ওর মধ্যে যে ওরে M2 রে গতিশীল রাখছে কে বলো, M2 বস্তুটাকে গতিশীল কে রাখছে, ঘর্ষণ, M2 বস্তুটাকে গতিশীল কে রাখছে, ঘর্ষণ, M2 বস্তুটাকে গতিশীল রাখছে ঘর্ষণ, এই ঘর্ষণ বল M2 এর মধ্যে সর্বোচ্চ কত ত্বরণ দিতে পারে, ঘর্ষণ বল যখন তার সর্বোচ্চ মানে পৌঁছাইছে তখন ত্বরণের ভ্যালু হইছে 2, তার মানে দেখো ভাই তুমি এত বেশি বল নিচেরটাই দিয়ে দিও না যাতে করে ত্বরণ 2 এর থেকে বেশি হয়ে গেছে, কজ ত্বরণ যদি 2 এর থেকে বেশি হয়ে যায় তো তখন M2 তো আর 2 মিটার পার সেকেন্ড স্কয়ারের বেশি ত্বরণ দিতে পারে না, কজ M2 তে ত্বরণ সৃষ্টি করতেছে ঘর্ষণ বল। সো যদি তুমি নিচেরটায় এত বেশি বল প্রয়োগ করো যে পুরো সিস্টেমের ত্বরণ হয়ে গেছে ধরো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, তো নিচেরটা 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলে যাবে, বাট উপরেরটা তো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ পর্যন্ত প্রোভাইড করতে পারবে না, কজ তার সহ্য ক্ষমতাই হচ্ছে 2, তখন নিচেরটা পড়ে যাবে, মানে উপরেরটা পড়ে যাবে আর নিচেরটা সামনে আগায় চলে যাবে, ঠিক আছে। এই হচ্ছে কনসেপ্ট, বুঝতে পারছো। তাহলে এখন স্টেপ 1 গেছে, স্টেপ 1 আর স্টেপ 2 গেছে, ঠিক আছে, এই হচ্ছে স্টেপ 2।
স্টেপ 2। এবার স্টেপ 3। তাহলে তুমি আগে দেখবা যে সর্বোচ্চ কত বল পর্যন্ত M1 হচ্ছে 50 কেজি, এদিকে বল প্রয়োগ হয়েছে F, উপরের দিকে আছে FS2 ম্যাক্স, ঠিক আছে। আবার এই যে ও কিন্তু একটা সারফেসে ছিল, এবার কিন্তু নিচেও ঘর্ষণ আছে, এবার কিন্তু নিচে ঘর্ষণ আছে। নিচের তলের সাপেক্ষে কিন্তু ও গতিশীল, সো নিচের তলের সাপেক্ষে গতিশীল না, M1 তো আগে যেতেছে। উপরে স্থিতি ঘর্ষণ কেন? উপরে স্থিতি ঘর্ষণ কজ উপরে যে বস্তুটা আছে M1 আর M2 এর মধ্যে কোনো আপেক্ষিক গতি নাই, তারা একসাথে চলতেছে। কিন্তু নিচের তলের সাপেক্ষে তো M1 আগে যেতেছে, সো যদি গতিশীল থাকে নিচের তলের সাপেক্ষে, যেহেতু M1 গতিশীল, নিচের তল কিন্তু M1 কে এদিকে গতীয় ঘর্ষণ বল প্রয়োগ করবে, ঠিক আছে। মাথায় রেখো কোনটা স্থিতি ঘর্ষণ কোনটা গতীয় ঘর্ষণ, মাথায় রেখো। সামেশন অফ F ইকুয়াল ma। তো বস্তু যেতেছে ডান দিকে ফোর্স কত F, বাম দিকে ফোর্স কত FS2 ম্যাক্স, M1 আর M এর ভ্যালু কত 50, ত্বরণের ভ্যালু তুমি বসাইলা ম্যাক্সিমাম। যখন ত্বরণটা হবে ম্যাক্সিমাম তাহলে এই বলটাও হবে কি ম্যাক্সিমাম, যে সর্বোচ্চ এত বল প্রয়োগ করলে তারা একত্রে থাকবে। একত্রে, এটা কিন্তু একত্রে থাকার জন্য, একত্রে চলার জন্য যে বলটা বের করতেছ সেটা কিসের জন্য, একত্রে চলার জন্য। F max মাইনাস FS2 max, FS2 max কত বের করছিলা, FS2 max ছিল হচ্ছে μs, এই যে FS2 max কি ছিল μs2 ইন্টু R2, আর এই যে FK1 কত, FK1 হচ্ছে μk1 ইন্টু R1। যদি বলো ভাই R1 কত, এই যে এখন তার বুঝা যাবে, এই যে দেখো, এই যে এখানে দেখো, এইখানে এই সারফেসে নিচের দিকে কত কাজ করতেছে M1 প্লাস M2 কত, M1 50, M2 হচ্ছে 20, পুরা এই সারফেসে কিন্তু পুরা 70 জি নিচে, 70 জি নিচে। আর এই যে এখান দিয়ে যে লম্ব প্রতিক্রিয়া আছে R1, সেই R1 এর ভ্যালু কত, এই ক্ষেত্রে R1 এর ভ্যালু কিন্তু 70 জি, মানে যে নিচের দিকে 70 জি উপরের দিকে R1, বুঝতে পারছো তো, R1 কিন্তু 70 জি। এই যে μk1 ইন্টু R1 50 ইন্টু mx হচ্ছে 2, তাহলে F max কত পাই, μs2 ছিল কত, এই যে μs2 ছিল 0.2, R2 ছিল কত, R2 বের করছিলাম 200 নিউটন, μk1 কত, μk1 হচ্ছে 0.3, R1 এর ভ্যালু কত, R1 এর ভ্যালু 70 জি ইজ ইকুয়াল টু 100, ঠিক আছে ভাই রে ভাই, এটা বেশি কঠিন হয়ে গেছে অঙ্কটা, যাই হোক। আচ্ছা বুঝার কথা দেখো, 0.2 ইন্টু 200 প্লাস 0.3 ইন্টু 70 ইন্টু জি প্লাস 100, তাহলে কত আসে 350। তার মানে সর্বোচ্চ 350 নিউটন বল প্রয়োগ করলে তারা একত্রে চলবে, সর্বোচ্চ 350 নিউটন বল প্রয়োগ করলে বস্তুদ্বয় একত্রে চলবে, সর্বোচ্চ 350 নিউটন বল প্রয়োগ করলে বস্তুদ্বয় একত্রে চলবে, ঠিক আছে। আচ্ছা তোমাদের আর প্যারা দিচ্ছি না, বস্তুদ্বয়ের ত্বরণ বের করতে হবে না, তুমি জাস্ট বের করবা যে বস্তুদ্বয় একত্রে চলবে কিনা, ঠিক আছে। তো সর্বোচ্চ কত বল প্রয়োগ করলে বস্তুদ্বয় একত্রে চলতো, সর্বোচ্চ 350 নিউটন বল প্রয়োগ করলে একত্রে চলতো। তুমি বল প্রয়োগ করছো কত, সো বস্তু যেহেতু তুমি বল প্রয়োগ করছো 600 নিউটন, তার মানে 600 নিউটন কিন্তু অনেক বেশি, যেহেতু তুমি 600 নিউটন বল প্রয়োগ করছো তার মানে কিন্তু বস্তুদ্বয় একত্রে চলবে না, ঠিক আছে। তুমি বল প্রয়োগ করছো কত, এখানে 600 ইজ গ্রেটার দেন F max, সো
বস্তুদ্বয় একত্রে চলবে না, এতটুকুই থাকুক। ঠিক আছে, একটা ব্রেক দিতে পারি আমি তোমাদের, ব্রেক থেকে এসে রকেট পড়াবো। ঠিক আছে, যারা মনোযোগ দিচ্ছে আই গেস বুঝার কথা, একটু হাই কনসেপ্ট। ঠিক আছে, ওকে ভাই, M1 এর স্থিতি ঘর্ষণ কেন কাজ করলো না ওইটা কেউ, M1 এর স্থিতি ঘর্ষণ কই? ও, M1 এর স্থিতি ঘর্ষণ কাজ করতেছে না কেন? M1 তো নিচের তলের উপর দিয়ে গতিশীল। স্থিতি ঘর্ষণ কখন কাজ করে? যখন একটা তলের সাপেক্ষে আরেকটা তল স্থির, তখন স্থিতি ঘর্ষণ। একটা তলের সাপেক্ষে যখন আরেকটা তল গতিশীল, তখন গতীয় ঘর্ষণ। বুঝতে পারছি? নিচের তলের সাপেক্ষে তো M1 স্থির না, এই যে নিচের যে তলটা, এই যে লাল, এই তলের সাপেক্ষে তো M1 গতিশীল। তো নিচের তলের সাপেক্ষে যেহেতু M1 গতিশীল, তার মানে নিচের তলে গতীয় ঘর্ষণ বল কাজ করবে। তাহলে ভাই উপরে স্থিতি ঘর্ষণ বল কাজ করছে কেন? আমি তো ধরেই নিছি যে দুইটা একত্রে চলতেছে, একত্রে চলার জন্য বলটা কত? যদি দুইটা একত্রে চলে, যদি দুইটা একত্রে চলে, একত্রে যদি চলে, একত্রে চললে তো উপরের তল আর নিচের তল, মানে এই যে M1 আর M2 এদের মধ্যে কোনো আপেক্ষিক গতি নাই। এই কারণে M1 আর M2 এর যে সারফেস, এই সারফেসে স্থিতি ঘর্ষণ কাজ করতেছে, কজ এই সারফেস M1 আর M2 এর সারফেস একটা একটার সাথে লাগানো আছে। বুঝতে পারছো? ওকে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। বস্তুদ্বয় একত্রে চলবে কিনা যাচাই করো। ওকে, তার মানে একত্রে চলবে না, জাস্ট এতটুকু হইলেই হয়েছে। কারণ তুমি এত বেশি বল প্রয়োগ করছো যে নিচেরটা সামনে আগায় গেছে। কজ তুমি যদি একত্রে চলাইতে হইতো, তাহলে উপরেরটা সর্বোচ্চ কত ত্বরণ নিতে পারে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার নিতে পারে। কজ উপরে যে স্থিতি ঘর্ষণ বল কাজ করতেছে, সেই স্থিতি ঘর্ষণ বল সর্বোচ্চ প্রোভাইড করতে পারে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন তুমি যদি 600 নিউটন বল প্রয়োগ করো, নিচেরটার ত্বরণ হয়ে যাবে 2 থেকে বেশি। তাহলে উপরের তারা যদি একত্রে চলতে হয়, ওরও ত্বরণ হইতে হবে 2 থেকে বেশি, কিন্তু ওর ত্বরণ তো 2 থেকে বেশি হওয়ার সুযোগ নাই। কজ বল তো তুমি M2 এর উপর প্রয়োগ করো নাই। M2 কে তো গতিশীল রাখছিল ঘর্ষণ, বাট স্থিতি ঘর্ষণের তো একটা সীমা আছে। স্থিতি ঘর্ষণ তার সবটুকু দিয়ে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ দিতে পারে, এর থেকে বেশি ত্বরণ দিতে পারে না। তো তুমি যখন নিচেরটায় বেশি বল প্রয়োগ করছো, উপরেরটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ারের বেশি ত্বরণ সৃষ্টি করতে পারে নাই, এই কারণে উপরেরটা নিচে পড়ে গেছে আর নিচের বস্তুটা সামনে আগায় গেছে। আই হোপ বুঝছো। আমরা কি একটা ব্রেক দিব? ছোট একটা ব্রেক দিই, ঠিক আছে? তাসনিম কিসের রিপ্লাই দিব? ছোট একটা ব্রেক দেই। অনেক, তোমাদের লাইফের সবচেয়ে কঠিন অঙ্ক আজকে করছো তোমরা। তো যাই হোক, ছোট একটা ব্রেক দেই, ঠিক আছে? ছোট একটা ব্রেক, একটা 5 মিনিটের ব্রেক। এরপর আমরা এসব রকেট পড়বো। 5 মিনিটস ব্রেক, 5 মিনিটস ব্রেক। এই ক্লাস শেষ হবে না ভাই? কি রে ভাই, পোলাবেন ক্লাস শেষ শেষ করতেছো কেন? ক্লাস শেষ মন চাইলে তুমি ইয়া নাও, লিভ নাও, যার ক্লাস শেষ দরকার সে লিভ নাও। ওকে, 5 মিনিটের ব্রেক।
আচ্ছা, এই যে চলে আসছি, চলো। নিশার মেবি প্রবলেম হচ্ছে ভাইয়া, তুমি একটু মানে কি বলো, ওই যে নেট কানেকশনটা একটু চেক করে দেখো, ঠিক আছে? আচ্ছা চলো। সেই যে এগুলা ছোট ছোট ম্যাথ, এগুলো আসলে কিছু না, এগুলা তোমরা এমনি পড়ছো। বলছে 0.25 কেজি ভরের একটি ক্রিকেট বল 40 মিটার পার সেকেন্ড বেগে আসছিল, ঠিক আছে? এটা হচ্ছে আদি বেগ। এরপর কি বলছে, একজন খেলোয়াড় 0.2 সেকেন্ডে একে থামায় দিল। থামায় দিছে মানে শেষ বেগ কত? 0। তাহলে খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত গড় বল কত? মানে ওই যে জে ইজ ইকুয়াল টু এমভি মাইনাস এমইউ, ঠিক আছে? সো জে ইজ ইকুয়াল টু আবার হচ্ছে এফটি, তো এমভি মাইনাস 0, সো মাইনাস এম, মানে শেষ বেগ তো 0, এম হচ্ছে 0.25 আর ইউ হচ্ছে কত? 40। আর কত সময়ের মধ্যে থামাইছো? বলটা কাজ করছে 0.2 সেকেন্ড, মানে ক্যাচটা ধরছো তো, তোমার হাতের যে বল প্রয়োগ করছো তার সাথে বলের কন্টাক্ট টাইম ছিল 0.2। এগুলো তো তোমরা এর আগে দেখছোই। তাহলে এখানে কত হয়? 10। 10 না নাকি কত? 0.25 ইন্টু 40 কত? হ্যাঁ 10 ডিভাইডেড বাই 0.2, 50 মাইনাস 50 নিউটন। মাইনাস দিয়ে বুঝাইছে বাধাদানকারী বল, মাইনাস দিয়ে বাধাদানকারী বল বুঝাইছে আর কি। বাধাদানকারী বল বুঝাইছে মানে তোমার বেগ কমে গেছে আর কি, বেগটা 0 হয়ে গেছে না, ওইটা বুঝাইছে আর কি। যাই হোক, এগুলা নিয়ে তো সমস্যা নাই, এগুলা ক্লাস 9-10 এর অঙ্ক। ওকে, বাধাদানকারী বল। আচ্ছা চলো, -50, ঠিক আছে, সহজ। এরপর আচ্ছা, এটা এটা আমাদের ডান, ঠিক আছে? আমাদের মনে পড়ছে যে আমরা যখন বলের খাত পড়ি তখন আমরা যে অ্যাঙ্গেলের অঙ্কটা করছিলাম। সো আই হোপ যে আমাদের এখন আর এটা করতে হবে না। তো বেটার হচ্ছে আমরা রকেট পড়ি, রকেট পড়ে হচ্ছে আমাদের আজকে ক্লাস ছুটি। যাও, রকেট পড়ে ক্লাস ছুটি, রকেট পড়ে ছুটি, ঠিক আছে? রকেট, তো রকেট আসলে কি করবা? রকেট আসলে কি হয়, চলো আলাদা একটা পেজ নেই, এটা তো আছে, এগুলো তো আছেই থাকুক। রকেটের মূলত যে প্রসেস, রকেট আসলে কি হয়? সো এই হচ্ছে রকেট। এখন রকেট, এখন রকেটের গ্যাস আঁকবো কিভাবে? এটা কি গ্যাস হইছে? কি আঁকলাম আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, রকেট থেকে এই যে ভিআর, ভিআর হচ্ছে রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমনের বেগ, রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমনের বেগ। রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমনের বেগ, এটা হচ্ছে ভিআর। বুঝতে পারছো? রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমনের বেগ। আচ্ছা, সো এটা মূলত রকেটের এই প্রসেসটা কিন্তু তুমি গ্যাস বেলুনেও দেখছো, গ্যাস বেলুনেও দেখছো, ঠিক আছে? গ্যাস বেলুনে কি হয়, ধরো তুমি গ্যাস বেলুনের নিচের মধ্যে গ্যাস বেলুনে গ্যাস ভরা আছে, ওটাকে ছেড়ে দিছো, গ্যাস কন্টিনিউয়াসলি নিচের দিকে বেরোইছে আর বেলুন উঠছে কোথায়? উপরে। পুরো কনসেপ্টটা বুঝাই। তুমি নৌকা থেকে যখন লাফ দিছো, নৌকা থেকে লাফ দিছো কোথায়? সামনে। নৌকা গেছে কোথায়? পিছনে। নৌকা থেকে তুমি যত জোরে লাফ দিছো সামনে, নৌকা তত জোরে পিছনে গেছে, ঠিক আছে? এর মানে কি? ভরবেগের সংরক্ষণশীলতা। নৌকা থেকে তুমি লাফ দিছো সামনে, তো তোমার ভরবেগ সামনে, পুরা সিস্টেমের ভরবেগ সংরক্ষিত থাকার জন্য নৌকা চলে গেছে কোন দিকে? মানে নৌকার ভরবেগ হয়েছে পিছনে। সেম থিং হ্যাপেন্স হেয়ার। রকেট করে কি? কন্টিনিউয়াসলি ফুয়েল মানে জ্বালানি, জ্বালানি পুরায় পুরায় নিচের দিকে ফালাইতে থাকে। তো কন্টিনিউয়াসলি জ্বালানি পুরায় পুরায় যদি নিচের দিকে ফালায় দেয়, তাহলে জ্বালানির ভরবেগ কোন দিকে? নিচে। তাহলে জ্বালানির ভরবেগ যদি থাকে নিচে, পুরা সিস্টেমের মোমেন্টাম কনজার্ভ হওয়ার জন্য বা ভরবেগ সংরক্ষিত থাকার জন্য রকেট যাবে কোন দিকে? উপরে। এখন কন্টিনিউয়াসলি জ্বালানি নিচের দিকে বেরোতে থাকে, তার মানে কন্টিনিউয়াসলি জ্বালানির ভরবেগ থাকে নিচের দিকে, আর কন্টিনিউয়াসলি
বাতাস রকেটকে ধাক্কা দিতে থাকে উপরের দিকে। এই যে এফ থ্রাস্ট, এটা হচ্ছে ঊর্ধ্বমুখী ধাক্কা। ঊর্ধ্বমুখী ধাক্কা কেন উপরের দিকে? ওই যে বললাম ঠিক সেরকম, ওই যে নদী নৌকার মতোই তো। বা তুমি গুলি ছুটছো, বন্দুকের গুলি গেছে সামনে, গুলির ভরবেগ সামনে, বন্দুক গেছে কোন দিকে? পিছনে। তার মানে কি? রকেট থেকে কন্টিনিউয়াসলি জ্বালানি পুরায় নিচের দিকে ফালানো হয়েছে, জ্বালানির ভরবেগ কই? নিচে। তাইলে পুরো সিস্টেমের ভরবেগ সংরক্ষিত থাকার জন্য রকেট যাবে কোন দিকে? উপরে। সো কন্টিনিউয়াসলি জ্বালানি পুরায় পুরায় নিচের দিকে ফালানো হইতেছে, কন্টিনিউয়াসলি রকেট উপরের দিকে যাইতেছে, মানে বাতাস রকেটকে ধাক্কা দিতেছে উপরের দিকে। তো এখানে একটা ভরবেগের সংরক্ষণশীলতা ইউজ করলে সূত্রগুলা বোঝা যায়। ভরবেগের সংরক্ষণশীলতা যদি আমরা ইউজ করি, ভরবেগের সংরক্ষণশীলতা আমাদের কি বলছে? ভরবেগের সংরক্ষণশীলতা আমাদের বলছে সিস্টেমের আদি ভরবেগ সেম, সিস্টেমের আদি ভরবেগ আর এটা কি? সিস্টেমের শেষ ভরবেগ, সিস্টেমের ফাইনাল ভরবেগ আর কি। আচ্ছা, এখন এগুলার আমরা কিভাবে চিন্তা করতে পারি? দেখো, এটারে আমরা কিভাবে চিন্তা করতে পারি সেটা হইতেছে, খুবই নর্মাল ভাবে যদি চিন্তা করতে চাই, ধরো ইনিশিয়াল ইজ ইকুয়াল টু ফাইনাল। এখন ভাই ইনিশিয়াল ভরবেগ হচ্ছে 0, মানে রকেটটা যখন গ্রাউন্ডে আছে তখন রকেটের কোনো ভরবেগ নাই, তখন রকেটের ভরবেগ হচ্ছে 0। এখন রকেটটা যখন আস্তে আস্তে উপরে উঠবে, রকেটটা যখন গ্রাউন্ডে আছে তখন রকেটের কোনো ভরবেগ নাই। তো এই যে ফাইনাল ভরবেগ বলতে কি বোঝায়? দেখো, এখানে সিস্টেম বলতে কিন্তু দুইটা জিনিস। সিস্টেম বলতে কিন্তু জ্বালানিও আছে, আবার রকেট মানে যে রকেট, যেটা রকেট নিজেও আছে, জ্বালানিও আছে। এখানে সিস্টেম বলতে রকেট প্লাস জ্বালানি দুইটা মিলে বুঝাইতেছে। সিস্টেম বলতে রকেট প্লাস জ্বালানি দুইটা মিলে বুঝাইতেছে। তাহলে পি অফ ফাইনালের মধ্যে কি আছে? ধরো এখানে ভাই রকেটও আছে, আবার ফুয়েল মানে জ্বালানিও আছে, দুইটাই আছে। তো আমরা যদি এ পাশ ও পাশ করি, মানে সিস্টেমে দুইটাই আছে আর কি, ভেক্টর দিয়ে বুঝাইতেছি। এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়। ওকে, এখন যদি বলো ভাই এরপর কি করবেন, এরপর যেটা করব, পরের পৃষ্ঠায় যাই। তাহলে পি অফ রকেট ইজ ইকুয়াল টু মাইনাস পি অফ ফুয়েল। এটা তো সেন্স মেক করে, স্বাভাবিক ভাই। ফুয়েলের ভরবেগ যেদিকে, রকেট তো তার উল্টা দিকে গেছে, এটা তুমি আগে থেকেই জানতা যে ভাই এটা তো হবেই, কারণ ফুয়েল গেছে কোন দিকে? নিচে। জ্বালানি গেছে নিচে, রকেট গেছে কোন দিকে? উপরে। তাহলে একটার আগে তো মাইনাস হবেই। একটার ভরবেগ যেদিকে আর একটার ভরবেগ তার উল্টা দিকে, এটা তো এমনি বোঝা যায়। তোমার মন চাইছে তুমি উভয় পাশে ডিফারেন্সিয়েশন করলা, মন চাইছে উভয় পাশে ডিফারেন্সিয়েশন করছো। এখন নিউটনের তৃতীয় সূত্র কি বলছে তোমাকে? নিউটনস থার্ড ল। নিউটনস থার্ড ল তোমাকে বলছে F is equal to dp by dt, যে ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমান, তাই তো? মানে যার ভরবেগ চেঞ্জ হয় বল তার উপর প্রযুক্ত হয়। ডিডিটি অফ পি রকেট মানে কি? মানে রকেটের ভরবেগের পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে রকেটের ভরবেগের পরিবর্তনের হার। তো ভাই রকেটের ভরবেগের পরিবর্তনের হার মানে কি? রকেটের উপর প্রযুক্ত বলের সমান। ভরবেগের পরিবর্তনের হার কি ওই বস্তুর উপর প্রযুক্ত বলের সমান না? তাহলে রকেটের ভরবেগের পরিবর্তনের হার মানে কি? রকেটের উপর প্রযুক্ত বলের সমান। রকেটের ভরবেগের পরিবর্তনের হার কি? আচ্ছা, বাতাস তো লাগতেছে না, সমস্যা নাই। রকেট কন্টিনিউয়াসলি করে কি? নিচের দিকে ফুয়েল ছাড়ে, তো ফুয়েলের ভরবেগ হচ্ছে নিচে আর রকেট যাইতে থাকে উপরে, এটাই হচ্ছে প্রসেস। ঠিক আছে, যে গ্যাস বেলুনে যতক্ষণ গ্যাস থাকে, গ্যাস কন্টিনিউয়াসলি নিচের দিকে বেরোতে থাকে আর গ্যাস বেলুনটা উপরের দিকে যাইতে থাকে। যখন গ্যাস শেষ হয়ে যায় তখন বেলুনটা চুপসায় পড়ে যায়। ঠিক আছে, সো সেম কনসেপ্ট, সেম। তো এই যে এই জিনিসটা মানে কি? এই জিনিসটা দিয়ে কি বুঝাইতেছে?
এই জিনিসটা দিয়ে বুঝাইতেছে রকেটের ভরবেগের পরিবর্তনের হার কি রকেটের উপর প্রযুক্ত বলের সমান। তো ভাই রকেটের উপর যেটা প্রযুক্ত বল, রকেটের উপর বলটার নাম কি? রকেটের উপর তো উপরের দিকে একটা ধাক্কা প্রযুক্ত হইতেছে। রকেটের উপর কি প্রযুক্ত হইতেছে? রকেটের উপর একটা, হ্যাঁ হ্যাঁ তালহা রকেটের ম্যাথ থেকে সিকিউ আসে। রকেটের উপর ধাক্কা প্রযুক্ত হইতেছে, সেই ধাক্কাটার নাম কি? এফ থ্রাস্ট। এটা সহজ, তোমরা সূত্রের প্রুফটা দেখো, এরপর দেখবা সহজ, অঙ্ক সহজ। মাইনাস ডিডিটি অফ পি অফ ফুয়েল, ফুয়েলের ভরবেগ মানে কি? ফুয়েলের ভর, ঠিক আছে, এই যে এম ফুয়েলের ভর ইন্টু ফুয়েলের বেগ, এই যেটা কি, এটা হচ্ছে ফুয়েলের ভর, ফুয়েলের ভর, ঠিক আছে। তাহলে থ্রাস্ট কত হইল? এফ থ্রাস্ট, এফ থ্রাস্ট ইজ ইকুয়াল টু হয়েছে মাইনাস ভি আর ইন্টু ডিএম বাই ডিটি। এটাকে কনস্ট্যান্ট ধরা হয়েছে, এই যে এটা কনস্ট্যান্ট, এটাকে চিন্তা করা হয়েছে কনস্ট্যান্ট, যেটা কনস্ট্যান্ট ওটা কি ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসে। বাস্তবে যদিও কনস্ট্যান্ট না, বাট ধরা হয়েছে আর কি, ঠিক আছে। এই যে এটাই ফর্মুলা, এটাই ফর্মুলা, এটাই ফর্মুলা, এটা দিয়ে বোঝা যায়। দেখো এই যে ভি আর কি ছিল? জ্বালানি নির্গমনের বেগ, মানে জ্বালানি যে বেগে বের হইতেছে, জ্বালানি নির্গমনের বেগ, ঠিক না? রকেটের সাপেক্ষে, রকেটের সাপেক্ষে, এটা রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমনের বেগ, রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমনের বেগ, ঠিক আছে। ওকে, এটা এটা বাস্তবে এটা কনস্ট্যান্ট থাকে না, বাট এখানে ধরা হয়েছে কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্ট বিবেচনা করা হয়েছে, কনস্ট্যান্ট ধরা হয়েছে, মানে আমরা অ্যাজাম্পশন ধরে অঙ্কটা যখন করব তখন ধরে নিব কনস্ট্যান্ট, ঠিক আছে। তার মানে ফাইনাল ফর্মুলাটাকে আমি বলি, এই যে রকেটের উপর যে ঊর্ধ্বমুখী প্রযুক্ত ধাক্কা, যেটা থ্রাস্ট ফোর্স, সেটা তো এটা আসলো, তাই না? এখন বলবা যে ভাই ডিএম বাই ডিটি মানে কি? ডিএম বাই ডিটি মানে 1 সেকেন্ডে যতটুকু জ্বালানি পুড়ে যায়, বা জ্বালানি নির্গমনের হার, জ্বালানি নির্গমনের হার মানে কেজি পার সেকেন্ড। ডিএম মানে কেজি, ডিটি মানে সেকেন্ড, সো ডিএম বাই ডিটি মানে জ্বালানি নির্গমনের হার। দেখো এই যে এই বেগটা, রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমনের বেগ, এটাকে আমরা কনস্ট্যান্ট ধরি, ধরি কিছু করার নাই, এটা ধরা হয়, ঠিক আছে। রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমনের বেগ যেটা, ওটাকে কনস্ট্যান্ট ধরা হয়। তো অনেক মাইনাস টাইনাস অনেক কিছু আসছে, আসলে ম্যাথ করার জন্য এইসব মাইনাস টাইনাস চিন্তা করার দরকার নেই। ম্যাথ করার জন্য শুধু ভ্যালু নিলেই হবে। থ্রাস্ট মানে হচ্ছে ঊর্ধ্বমুখী ধাক্কা, এই যে থ্রাস্ট যেটা বলছি ওটা মানে হচ্ছে ঊর্ধ্বমুখী ধাক্কা, ঠিক আছে। সেটা কি? শুধু ভ্যালু নিয়ে কাজ করবা, ভি আর, এই মাইনাস ফাইনাস দরকার নাই, মানে মডুলাস নিবা আর কি। তোমার যদি মনে চায় যে ভাই মডুলাস দিয়ে লিখবো না, হ্যাঁ সমস্যা নাই, তুমি জাস্ট এই যেভাবে লিখো যে ভাই ঊর্ধ্বমুখী ধাক্কা ভি আর ইন্টু ডিএম বাই ডিটি, জাস্ট এইটুক লিখলেই হবে, এটা লিখলেই হবে, এটা মুখস্থ করলেও হবে, তুমি এত কিছু বোঝা লাগবে না, তুমি যদি ভাই ঠাড়া মুখস্থ করো তাও হবে, বুঝতে পারছো? আমি জাস্ট প্রুফটা দেখাই দিলাম, এটা মুখস্থ করে নাও তাইলেই হবে, ঠিক আছে। ভি আর ইন্টু ডিএম বাই ডিটি। আচ্ছা নাবিলা, ভরবেগের সংরক্ষণশীলতা দরকার কেন? কজ এখানে বাহ্যিক কোনো বল প্রয়োগ হয়নি, মানে কেউ আইসা রকেটটাকে ধাক্কা দেয় নাই, কেউ আইসা রকেটটাকে ধাক্কা দেয় নাই, বা ধরো হচ্ছে টেনেও ধরে নাই। বাহ্যিক বল প্রযুক্ত না হইলে ভরবেগ সংরক্ষিত থাকে, ঠিক আছে। ডিএম মানে হচ্ছে যতটুকু জ্বালানি ফুরাচ্ছে, ডিএম বাই ডিটি আমি পরিচয়গুলো লিখে দিই, দাঁড়াও, এই যে কই গেল, এই যে দেখো পুরাটা লিখে দিই, এই যে এফ থ্রাস্ট, দেখো শুধু অঙ্ক করার জন্য এইভাবে লিখলেই হবে, ডিএম বাই ডিটি মানে হচ্ছে 1 সেকেন্ডে কতটুকু জ্বালানি, 1 সেকেন্ডে যতটুকু জ্বালানি নির্গমন হচ্ছে, 1 সেকেন্ডে যতটুকু জ্বালানি
নির্গমন হচ্ছে। এটা কনফিউশন আছে কারো বলো তো? 1 সেকেন্ডে কতটুকু জ্বালানি নির্গমন হচ্ছে? প্রশ্নে যেটার মধ্যে দেখবা কেজি পার সেকেন্ড আছে ওইটাই dm/dt, আর এটা হচ্ছে জ্বালানি নির্গমনের বেগ। বা এই যে এটাই এই যে এটা হচ্ছে এই যে ভিআর, গ্যাসের বেগ, যেটা নির্গমন গ্যাস যে বেগে বের হইতেছে, আর এই এফ থ্রাস্ট হচ্ছে ঊর্ধ্বমুখী ধাক্কা। বুঝছি? কনফিউশন আছে কারো? বুঝছো? এই পোলাপান বুঝছো? এটাতে এত ভয় পাওয়ার কিছু নাই ভাই, প্রুফ টুফ দেখা ভয় পাওয়ার কিছু নাই। আমি আরো গুছাই দিতেছি, দাঁড়াও দাঁড়াও, প্যারা খাও না, জাস্ট ধরো এই যে এটা হচ্ছে ভিআর, যে বেগে গ্যাস বের হইতেছে, গ্যাস নির্গমনের বেগ রকেটের সাপেক্ষে দেখাইছে উপরে। এটা হচ্ছে রকেটের উপর প্রযুক্ত ধাক্কা। ঠিক আছে, মাথায় রেখো। অনেক সময় বলে রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল কত। যদি কখনো বলে যে লব্ধি বল বের করো, তো সিম্পল ভাই, লব্ধি বল বললে যেটা করবা, যদি বলে রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল কত, তাহলে ধাক্কা যেটা ছিল উপরের দিকে সেটা তো থাকবেই, সেটা থেকে এমজি বিয়োগ দিবা। এমজি মানে হচ্ছে মোট ভর, মানে তুমি যে সময় বের করতেছো ওই সময় মোট ভর যতটুকু আছে, ফুয়েল প্লাস বডি, মানে রকেটের মেশিনারিজ প্লাস হচ্ছে ফুয়েল জ্বালানি সহ। ঠিক আছে, এই যে নিচের দিকে বিয়োগ দিছে কোন, কাজ এমজি তো নিচের দিকেই কাজ করতেছে। ঠিক আছে, এমজি নিচের দিকে, ধাক্কা উপরের দিকে, যেহেতু রকেট উপরের দিকে যাচ্ছে তার মানে উপরের ধাক্কাটা বড়, নিচেরটা ছোট। এটাই হচ্ছে লব্ধি বল। আর যদি তোমাকে বলে যে রকেটের উপর, বা রকেটের যদি লব্ধি ত্বরণ জিজ্ঞেস করে, রকেটের যদি লব্ধি ত্বরণ জিজ্ঞেস করে, সিম্পল, ত্বরণ আমরা কেমনি বের করি ভাই? লব্ধি বললে ভর দিয়ে ভাগ দিয়ে দিবা, শেষ। লব্ধি বললে ভর দিয়ে ভাগ দিলে কি হবে? এই যে কি হবে, 1/m ইন্টু এফ থ্রাস্ট মাইনাস mg/m, মানে জি mg/m। তাহলে এ নেট কত হইল? এ নেট হবে 1/m এফ থ্রাস্ট মানে ভিআর ইন্টু dm/dt মাইনাস জি। এই তো সিম্পল জিনিস, এটাই ফর্মুলা, এটাই হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, এই ফর্মুলাগুলো একটু মনে রাখার কি, ঠিক আছে, এই জিনিস, আর তেমন কিছু নাই। রকেটের জিনিসপাতি সহজই আছে, শুধু শুধু ভয় পাওয়ার কিছু নাই। এটা দিয়ে আমরা একটা বা দুইটা অঙ্ক হয়, ওটা করলেই দেখবা যে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, এত প্যারা খাওয়ার কিছু নেই। আচ্ছা, আরেকটা জিনিস আছে পরীক্ষায় আসে মাঝে মধ্যে, সেটা বলে রকেটের শুধু ত্বরণ, বলে শুধু বলে যে রকেটের ত্বরণ কত, বা রকেটের ঊর্ধ্বমুখী ত্বরণ কত। শুধু যদি ঊর্ধ্বমুখী ত্বরণ বলে, বা রকেটের ত্বরণ যদি শুধু বলে, রকেটের ত্বরণ, লব্ধি বললে ওই যে গ্র্যাভিটির ইফেক্টটা নিবা, শুধু ত্বরণ বললে ওই জাস্ট থ্রাস্ট যেটা আছে তাকে ভর দিয়ে ভাগ দিবা, আর লব্ধি বললে গ্র্যাভিটিটা নিবা। আই হোপ এখন কারো ঝামেলা নাই। এবার একটু বলো যে সূত্র টুত্র শেষ, এবার অঙ্ক করলেই হবে। কোন এম কোথায় গেছে? এই এম কাটাকাটি হয়েছে, জিৎ সাহা, এম কাটাকাটি হয়েছে। এই যে ভর দিয়ে ভাগ দিছো না, ভর দিয়ে তো ভাগ দিছো রে ভাই, হাই হাই রে তোমাদের কি বলবো, ভর দিয়ে ভাগ দিছো, ভাগ। এই যে mg বাই এম, এম কাটাকাটি হয়েছে, বুঝছো? এই যে ভাগ দিলা না, ভাগ, কি রে ভাই, বলবেন তো সেরা, বুঝছো? ওকে ওকে, ঠিক আছে, চলো অঙ্ক করি। অঙ্ক করলে ক্লিয়ার হবে। যে দেখো, এবার দেখো, এই পোলাপান অঙ্ক করো। আর ইকতেদারুল না, মনে হয় 100 বার বলছো যে তোমার কলেজে হাফ ইয়ারলি পরীক্ষা, তোমার জন্য আমি দোয়া করে দিতেছি, তোমার কলেজের হাফ ইয়ারলি পরীক্ষা তুমি অনেক ভালো করে দিবা, ফাটা এক্সাম দিবা, 100তে 100 পাবা। ঠিক আছে, খুশি? ওকে, দেখো এখানে বলছে 15,000 কেজি জ্বালানি সহ
মানে একটি রকেটের মোট ভর 20,000 কেজি। তার মানে এটা কিন্তু ভাই মোট ভর, টোটাল ভর। তার মানে বুঝতেছো যে রকেটের শুধু যন্ত্রপাতির ভর 5,000 কেজি, আর পুরা জ্বালানি আছে 15,000 কেজি, টোটাল হচ্ছে 20,000। বলছে রকেটের সাপেক্ষে 3,000 মিটার পার সেকেন্ড বেগে জ্বালানি। এই যে দেখছো প্রশ্নে ভাই সব দেওয়া থাকে, রকেটের অঙ্ক হইতেছে সবচেয়ে সোজা অঙ্ক, প্রশ্নে সব দেওয়া থাকে। এই যে রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমনের বেগ, যেটাকে ভিআর বলছিলাম, সেই ভিআর দেয়া আছে। আবার বলবে জ্বালানি 200 কেজি পার সেকেন্ড হারে পুড়ে। প্রশ্নে যেটা কেজি পার সেকেন্ড থাকবে, মানে 1 সেকেন্ডে কতটুকু জ্বালানি পুড়ে যেতেছে, এই যে জ্বালানি পুড়ে যাবার হার বা জ্বালানি নির্গমনের হার একই কথা, সেটা কত? 200 কেজি পার সেকেন্ড। আর ভিআর কি? জ্বালানি নির্গমনের বেগ। ভাই ভিআর হচ্ছে জ্বালানি নির্গমনের বেগ, আর ডিএম/ডিটি মানে জ্বালানি 1 সেকেন্ডে কতটুকু জ্বালানি বেরোইছে, সেটা ডিএম/ডিটি। জ্বালানি যে বেগে বেরোইছে রকেটের সাপেক্ষে সেটা হচ্ছে ভিআর। 1 সেকেন্ডে যত কেজি জ্বালানি বেরোইছে সেটা ডিএম/ডিটি। জ্বালানি যে বেগে বেরোইছে রকেটের সাপেক্ষে সেটা হচ্ছে ভিআর। ক্লিয়ার? ডান? ওকে, তাহলে ভিআর হচ্ছে কত? 3,000। ওকে, কি বের করতে বলছে? রকেটের উপরের দিকে ধাক্কা। দেখো এগুলো নাকি কোশ্চেন। যারা যারা ভাবছিলা যে ভাই এগুলো মনে হয় কঠিন, এই যে কঠিন না, দেখো ফর্মুলা কি? ভিআর ইন্টু ডিএম/ডিটি, ভিআর ইন্টু ডিএম/ডিটি। ভাই ভিআর কত? ভিআর হচ্ছে 3,000, ডিএম/ডিটি কত? 200। নাও, এই হচ্ছে তোমাদের কঠিন অঙ্ক। এই যে রকেটের উপরের দিকে ধাক্কা, 6 লাখ। ক্যালকুলেটর ছাড়াই করলাম, যাও। ঠিক আছে? বলছে নিক্ষেপের সময় রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল। নিক্ষেপের সময় এফ নেট যদি লব্ধি বল বের করতে বলে, তাইলে ধাক্কা যেটা আছে উপরের দিকে সেটা থেকে এমজি বিয়োগ করবা। সো ভাই ধাক্কা কত? ধাক্কা তো বেরই করলা 6 লাখ। যখন নিক্ষেপ করতেছ তখন টোটাল ভর কত? এম মানে কিন্তু টোটাল ভর। যখন নিক্ষেপ করতেছ তখন তো জ্বালানি শেষ হয় নাই। সো যখন নিক্ষেপ হইতেছে মানে নিক্ষেপের সময়, তখন জ্বালানি পুরো 15,000 কেজি আছে, আর রকেটের মেশিনারিজ তো 5,000 কেজি আছেই। তাহলে নিক্ষেপ যখন হইতেছে তখন টোটাল ভর কত? যখন নিক্ষেপ হইতেছে তখন টোটাল ভর হচ্ছে কত? যখন নিক্ষেপ হচ্ছে তখন টোটাল ভর হচ্ছে কত হইল? 20,000 কেজি। সো 20,000 ইন্টু 9.8, 1,96,000, সব মিলে 4,04,000। দেখছো একটাও ক্যালকুলেটর নিচ্ছে না, এমনি করতেছি। ওই যে তালহা অ্যান্সার দিয়ে দিছে, রাইট, নাইস। তালহা নাইস, ফাতেমা অ্যান্সার দিছে, থ্যাঙ্কস। হ্যাঁ হ্যাঁ, জোস, তোমরা জোস। 3 নাম্বারটা কি বলছে? 3 নাম্বারটা বলছে জ্বালানি শেষ হওয়ার সময় সৃষ্ট প্রযুক্ত লব্ধি বল। জ্বালানি শেষ হবার সময়, জ্বালানি শেষ হবার সময়, যখন জ্বালানি শেষ তখন রকেটের উপর প্রযুক্ত, যখন জ্বালানি শেষ তখন রকেটের উপর প্রযুক্ত লব্ধি বলটা কত? এফ নেট। ওই যে উপরের দিকে যে ধাক্কা আছে মাইনাস এমজি। সবাই ধাক্কা তো কনস্ট্যান্ট, ধাক্কা তো আর চেঞ্জ হইতেছে না। তো ভিআর কত? ভিআর ইন্টু ডিএম/ডিটি তো 6 লাখ। আমারে বলো যখন জ্বালানি শেষ তখন রকেটের টোটাল ভর কত? পুরা 15,000 কেজি জ্বালানি যদি শেষ হয়ে যায়, রকেটের টোটাল ভর কত আছে? তখন রকেটের টোটাল ভর হচ্ছে 5,000 কেজি। 5,000 ইন্টু 9.8, তাহলে এফ নেট কত হবে? কত? 5,51,000। বুঝা গেছে? এই বলো কোনো কনফিউশন আছে কিনা, কারো কোথায় বুঝতে সমস্যা আছে? হ্যাঁ, তাসফিয়া বলছে অনেক ইজি, রোকসানাও বলছে ইজি, রাইট ভাই, অনেক ইজি আসলে এগুলো।
বুঝছি এগুলা, সবাই অ্যান্সার দিতেছে, রাইট। ওকে ওকে ঠিক আছে, ইজি। এখন এই যে এটা আসলে তোমাদের এখনো তো ইন্টিগ্রেশনের বেসিক ভালো না, তো এটা আমরা একটু মুখস্থ করি ভাইয়া। হ্যাঁ, এটা একটু মুখস্থ করি। তো তোমাদের আপাতত এটা প্রুফ দেখানোটা এটা যুক্তিযুক্ত কোনো কাজ হবে না আসলে। টি সময় পর রকেটের বেগ, আমার একটু রিকোয়েস্ট থাকবে এটা আমরা মুখস্থ করে ফেলি। দেখো, নিক্ষিপ্ত বস্তুর জন্য আমরা তো এমনি এটা করতাম, একটা বস্তুকে যদি উপরে নিক্ষেপ করি টি সময় পর তার বেগ কত হয়, ভি ইকুয়াল টু ভি নট মাইনাস জিটি। ঠিক আছে, ঠিক আছে, ভি ইকুয়াল টু ভি নট মাইনাস জিটি প্লাস, খালি রকেটের ক্ষেত্রে মনে রাখবা যে এই এক্সট্রা টার্মটা আসতেছে, যে লগারিদম আসছে লন অফ এম নট বাই এম। জাস্ট এটা মনে রেখো, এটা প্রুফ দেখান যায়, বাট যেহেতু তোমরা ইন্টিগ্রেশন অত বেশি পারো না, এখনো পড়ো নাই, আমি আগের ব্যাচে প্রুফ দেখাইতে চাই, বুঝছি যে মানে আগের ব্যাচ মানে হইতেছে ধরো ইংলিশ ভার্সনের ব্যাচে, তখন দেখলাম যে ওরা উইক, সো শুধু শুধু টাইম ওয়েস্ট করে লাভ নাই। এম নট মানে হচ্ছে শুরুতে মোট ভর, শুরুতে মোট ভর মানে ওই যে জ্বালানি সহ। এম মানে হচ্ছে তুমি যে সময় হিসাব করতেছো, টি সময় পর মোট ভর। ঠিক আছে, ভি নট মানে কি, রকেটের আদিবেগ। যদি প্রশ্নে দেয়া থাকে তাহলে বসাবা, দেয়া না থাকলে দরকার নাই। রকেটের আদিবেগ দেয়া না থাকলে জিরো, দেয়া না থাকলে জিরো। ঠিক আছে, আপাতত এটার প্রুফ লাগবে না, বুঝছো ভাইয়া, আপাতত প্রুফ লাগবে না। তারপরেও যদি আমার যদি মনে হয় যে তোমরা প্রুফ দেখানোর মতো অবস্থায় আছো, আমি তোমার সমস্যা নাই, শেষের দিকে কোনো একটা ক্লাসে আরেকটু আমরা বিল্ড আপ হোক বেসিক, আমরা শেষের দিকে কোনো একটা ক্লাসে প্রুফ দেখাই দিব না, প্যারা নেই। সো প্রুফ নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। দেখো এখানে এটারে হচ্ছে এক বাড়ায় দাও, 15,000 কেজি জ্বালানি সহ একটি রকেটের মোট ভর 20,000 কেজি। আগের অঙ্কই, রকেটের সাপেক্ষে 3,000 মিটার পার সেকেন্ড বেগে জ্বালানি নির্গমন হইতেছে। সো এই যে রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমনের বেগ 3,000 মিটার পার সেকেন্ড, আর জ্বালানি কত কেজি পার সেকেন্ড হারে বের হইতেছে মানে পড়তেছে ডিএম বাই ডিটি। ডিএম বাই ডিটি হচ্ছে ডিএম বাই ডিটি 200 কেজি পার সেকেন্ড। ডিএম বাই ডিটি হচ্ছে 200 কেজি পার সেকেন্ড। ঠিক আছে, তোমাকে বলছে 75 সেকেন্ড পর রকেটের বেগ কত। সো 75 সেকেন্ড পর 75 সেকেন্ড পর রকেটের বেগ v is equal to কত, v নট মাইনাস জিটি প্লাস vr লন অফ এম নট বাই এম। সো v নট রকেটের আদিবেগ নিয়ে কোনো কথা নাই, তখন আদিবেগ হচ্ছে 0, তাহলে মাইনাস 9.8 ইন্টু 75 প্লাস vr কত 3,000 লন অফ এম নট কত, শুরুতে টোটাল ভর ছিল কত 20,000 কেজি। 75 সেকেন্ড পর রকেটের ভর কত, 75 সেকেন্ড পর রকেটের ভর অবভিয়াসলি 20,000 কেজি থেকে কমে গেছে। 1 সেকেন্ডে 200 কেজি করে জ্বালানি বের হয়ে যেতেছে, তার মানে 1 সেকেন্ডে 200 কেজি জ্বালানি বের হয়ে যায়, তার মানে 1 সেকেন্ডে কি হয় 200 কেজি ভর কমে যায়। তাহলে 75 সেকেন্ডে কত কেজি জ্বালানি বের হয়ে গেছে, 1 সেকেন্ডে যদি 200 কেজি বের হয় 75 কেজি, সরি মানে 75 সেকেন্ডে কত রকম বের হয়েছে, 75 গুণ 200 কত হয় 15,000 কেজি, মানে সব জ্বালানি বের হয়ে গেছে। তাহলে কত, 75 সেকেন্ড পর অবশিষ্ট ভর আছে 5,000 কেজি। এটা ক্যালকুলেটরে বসায় দাও, কত আসে 3,424 আসে না, 3,424 ওর অ্যান্সার বলতেছে। ওকে 3,423.9,
3400, ঠিক আছে? এই তো সিম্পল জিনিস, বুঝছি। ইমতিয়াজ ফাতেমা অ্যান্সার দিয়ে দিছে। কি রে ভাই পোলাপান? আচ্ছা আমারে বুঝাও, এই যে অনলাইন ক্লাসে আমি কি তোমার জোর করে ক্লাস করাইতেছি? না, জোর করে তো ক্লাস করাইতেছি না। স্যার ডিএম মানে কি? ডিএম মানে যতটুকু তাসনিম, ডিএম মানে যতটুকু ভর বেরোইছে, আর ডিটি মানে হচ্ছে ওই ভরটা বেরোতে যে সময় লাগছে। তার মানে ডিটি সময়ে কতটুকু জ্বালানি বেরোইছে ডিএম, তাহলে 1 সেকেন্ডে কতটুকু জ্বালানি বেরোইছে ডিএম বাই ডিটি। তাহলে ডিএম বাই ডিটি মানে কি? 1 সেকেন্ডে যতটুকু জ্বালানি বেরোইছে। তাসনিম বুঝতে পারছো? লনের পরে যে এম নট বাই এম, এম নট মানে শুরুতে টোটাল ভর 20,000 কেজি, এই যে এম নট, আর এম মানে হইতেছে ওই যে 75 সেকেন্ড পর টোটাল ভর 5,000 কেজি, বুঝছো? নুসরাত বলছে লনটা কি? লন হচ্ছে ক্যালকুলেটরে দেখো ভাইয়া লন আছে, লগারিদমের অঙ্ক করছো না 9-10-এ, ওই ই ভিত্তিক লগ রে বলে লন, ঠিক আছে? আচ্ছা ক্লাস শেষ করবো আমরা, সমস্যা নাই, বাড়ির কাজ আছে, বাড়ির কাজটা তোমরা করবাই, কিন্তু এই ক্লাস কিন্তু শেষ হয় নাই, ঠিক আছে? ক্লাস শেষ হয় নাই, রকেটের আরেকটা অঙ্ক আছে, এটা আমরা করে ফেলবো, এটা বাড়ির কাজ লাগবে না, এটা আমরা এখানে করায় এরপর ছুটি দিব। দেখো একটি রকেট উড্ডয়নের প্রথম সেকেন্ডে এর ভরের 1/60 গ্যাস 2400 মিটার পার সেকেন্ড বেগে নির্গমন করে। তার মানে গ্যাস নির্গমনের বেগ কত? 2400 মিটার পার সেকেন্ড। গ্যাস নির্গমনের বেগ হচ্ছে 2400 মিটার পার সেকেন্ড। ধরো রকেটের মোট ভর হচ্ছে এম নট। রকেটের মোট ভর কত? এম নট। এখন ডিএম বাই ডিটি মানে কি? দেখো ডিএম বাই ডিটি খেয়াল করো, ওই যে বলছিলেন না ডিএম বাই ডিটি, ডিএম বাই ডিটি মানে 1 সেকেন্ডে কতটুকু জ্বালানি বের হয়ে গেছে, ডিএম মানে যতটুকু জ্বালানি বের হয়েছে, ডিটি মানে ডিটি সেকেন্ডে জ্বালানি বের হয়েছে ডিএম, তাহলে 1 সেকেন্ডে জ্বালানি বের হয়েছে ডিএম বাই ডিটি, ঠিক আছে? এখন খেয়াল করো, এখানে বলছে রকেট উড্ডয়নের প্রথম সেকেন্ডে, তার মানে প্রথম সেকেন্ডে মানে ওই 1 সেকেন্ডেই, 1 সেকেন্ডে কতটুকু জ্বালানি বের হয়েছে? রকেটের যে মোট ভর, সেই মোট ভরের 1/60। তার মানে প্রথম সেকেন্ডে বলছে, প্রথম সেকেন্ডে কতটুকু জ্বালানি বের হয়েছে আমার বলো? প্রথম সেকেন্ডে জ্বালানি যতটুকু বের হয়েছে সেটা হচ্ছে রকেটের যে মোট ভর তার 60/1 এটা বের হইতে কত সেকেন্ড লাগছে? প্রথম সেকেন্ড মানে 1 সেকেন্ড, তাহলে ডিটির ভ্যালু কত? 1। ডিএম মানে যতটুকু জ্বালানি বের হয়েছে সেটা কত? টোটাল ভরের, আচ্ছা মোট ভরের এম নট লিখছি, আচ্ছা এম নট লিখতে হবে এমন কোনো কথা নাই, আচ্ছা এম নট লিখলে তো লিখছি, থাক সমস্যা নাই, এম নট লিখলে লিখছি, মোট ভর এম নট, তাহলে কতটুকু জ্বালানি বের হয়েছে? মোট ভরের 1/60। কত সময় লাগছে? প্রথম সেকেন্ডে মানে 1 সেকেন্ডে, তাহলে ডিএম বাই ডিটি মানে কি? এম নট বাই 60। আচ্ছা তো রকেটের ত্বরণ কত? শুধু ত্বরণ জিজ্ঞেস করলে ওই যে থ্রাস্ট যেটা আছে, থ্রাস্ট ওইটারে ভর দিয়ে ভাগ দিয়ে দিবা। তো যেহেতু আমি রকেটের মোট ভরের এম নট ধরছি এই প্রশ্নে, সো এম নট লিখলাম, ঠিক আছে? তাহলে 1/m নট ভিআর ইন্টু ডিএম বাই ডিটি, এটা হচ্ছে থ্রাস্ট। মোট ভরে আমরা এখানে এম নট লিখছি, তুমি চাইলে এমও লিখতে পারো, সমস্যা নাই। তোমার যদি মনে হয় যে ভাই আমি মোট ভরে আপনি এম নট লিখছেন, আমি এম নট লিখবো না, আমি তো ভাই মোট ভরে এম লিখবো, সমস্যা নাই, তুমি তাহলে ভাই তাহলে এম লিখো, তুমি এম লিখো, সমস্যা কি? যে মোট ভর এম, তার 60/1 জ্বালানি বের হয়ে গেছে, তাহলে মোট ভর ধরো এম নট লিখলাম না, শুরুতে এম লেখা করছি, এখন এম লেখাই করলাম, সমস্যা নাই, হইলো তো ভাই, প্যারা নাই, এটা নিয়ে তো প্যারা খাওয়ার কিছু নাই। তো কতটুকু? টোটাল ভরের 60/1 জ্বালানি বের হয়েছে কত সেকেন্ডে? 1 সেকেন্ডে, তাহলে কত হইলো? m/60 হইলো। এম নাও এম নট নাও, এটা তো সমস্যা না, তুমি এখানে এম নট নিবা না, এম নাও, এটা তো ভাই কোনো প্রশ্ন না, ঠিক আছে? প্যারা নাই। তাহলে 1/m ভিআর কত? রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমনের বেগ 2400, ডিএম বাই ডিটি মানে কি? ডিএম বাই ডিটি মানে m/60, এই যে এম কাটা দাও, 2400
4 6 24 40, এই যে ডান। বুঝতে পারছি? এই হচ্ছে প্রশ্ন। বুঝতে পারছো? 1/m আসছে কিভাবে? হে রে পোলা পাইন, এমন জীবনেও বই খুলে না এগুলা। দেখো ভাই, ত্বরণ কেমনে বের করে? ত্বরণ হচ্ছে ঊর্ধ্বমুখী যে ধাক্কা আছে, সেই ধাক্কারে এম দিয়ে ভাগ করতে হয়। এম মানে মোট ভর, সেই যে মোট ভর লিখলাম 1/m, এরপর এফ থ্রাস্ট। এই থ্রাস্টের ফর্মুলা হচ্ছে এই যে, হইছে? পোলাপান ঠিক আছে, বুঝছো? -40 আসে না ভাই। এই আগে থেকে মেরিন, আমি তো আগে থেকে বুঝি নাই যে এম কাটা যাবে। অঙ্ক যেভাবে বলছে অঙ্কে টাগ আইছি, পরে দেখলাম যে এম কাটা গেছে। আসলেও জানতাম না যে এম কাটা যাবে কিনা। বুঝছো মেরিন? আগে থেকে বোঝা যাবে না যে এম কাটা যাবে কিনা, আগে থেকে বলা যাবে না। -g লিখি নাই, এটা শুধু ত্বরণ বের করছি, এটা ঊর্ধ্বমুখী ত্বরণ বের করছি। যদি লব্ধি ত্বরণ বলতো তাহলে -g লিখতাম। লব্ধি ত্বরণ বললে -g করবা, বুঝছো? লব্ধি ত্বরণ যদি এ নেট বলে, যেমন তুমি যদি এখানে এ নেট বের করতে চাও, ধরো বের করে দিই, কান্নাকাটি করতেছো তো, ধরো যদি তুমি লব্ধি ত্বরণ বের করতে চাও এ নেট, তখন ওই যে a - g 40 - 9.8 দাও, বের করে দিলাম, তোমার ইচ্ছা। লব্ধি ত্বরণ বললে এটা বের করবা, ঠিক আছে? লব্ধি ত্বরণ না বললে বের করার দরকার নাই। ওকে ঠিক আছে, ইজি আছে। তো আজকে আমরা একটু টাফ অঙ্ক করছি কয়েকটা, এই যে এগুলো টাফ অঙ্ক ছিল। যাই হোক ঠিক আছে, অনেক কিছু শিখছো, এটা ভালো জিনিস। তো মনোযোগ দিয়ে ক্লাস করছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সো প্যারা নাই, টাফ অঙ্ক দেখলেই ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? অঙ্ক করবা, ক্লাসে অ্যাটেনটিভ থাকবা, এগুলো অ্যাকচুয়ালি তোমাকে অ্যাডমিশনে অনেক হেল্প করবে। কারণ আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে তুমি এখন পড়াশোনা করতেছো কেন? অ্যাডমিশনে ভালো করার জন্যই তো। সো তোমার মেইন গোল তো অ্যাডমিশনই। সো অ্যাডমিশনটাই অলওয়েজ মেইন গোল হওয়া উচিত। তো ঠিক মতো পড়াশোনা করো, এমন ভাবে পড়বা যাতে করে অ্যাডমিশনে তোমার এক্সট্রা করে পেইন নিতে না হয়। এই টপিকগুলো তোমাকে অ্যাডমিশনে যথেষ্ট হেল্প করবে, ঠিক আছে? তো আমরা ক্লাস আজকে এখানেই শেষ করতেছি, টাটা।